বড় অঘটন, জার্মানিকে হারিয়ে নকআউট পর্বে ইকুয়েডর। প্রথমবারের মতো রাউন্ড অফ 32-তে আইভরি কোস্ট। চীনের সঙ্গে 13টি সমঝোতা স্মারক সই বাংলাদেশের। তিস্তা সহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় একমত ঢাকা বেইজিং। প্রায় 2 বছর পর বাংলাদেশিদের জন্য চালু হচ্ছে ভারতের পর্যটন ভিসা। আবেদন শুরু 28 জুন। মিশ্র প্রতিক্রিয়া। এই ভিসা সেন্টারগুলো যদি কোনোভাবে বাংলাদেশে আনা যেত তাহলে হয়তো বা আমাদের জন্য যারা হচ্ছে আন্ডারগ্রেডে বাইরে যেতে চায় তাদের জন্য আরও সহজ হতো আর কি। ব্যবসায়িকভাবে আমরা যেমন লাভবান হব, পর্যটনের ক্ষেত্রে যারা আছে, যারা বেড়ায় কিংবা যারা চিকিৎসার জন্য যেতে চায় তাদের জন্য অনেক উপকার হবে বলে। প্রশিক্ষণের নামে 140 কর্মকর্তার বিদেশ ভ্রমণের প্রস্তাব। কেনাকাটায় ও 82 ব্যয়। 118 কোটি টাকার প্রকল্পের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন। প্রাথমিকের 22 লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্টকে গিনেস রেকর্ডে অন্তর্ভুক্তির আবেদন করবে সরকার। ফুটবলারদের মধ্যে আশার সঞ্চার। সরকারের সরবরাহ করা ভিয়েতনামি নারিকেল গাছের কৃষকের গলার কাটা কেটে ফেলতে বিএডিসির চিঠি। পরিবেশ ভূগর্ভস্থ পানির নীরব ঘাতক বলছেন বিজ্ঞানীরা। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে প্রায় 200, আহত 1.5 সহস্রাধিক। বিধ্বস্ত ভবনের নিচে অনেকে। বলিউডে 90 দশকের 3 গ্ল্যামার গার্ল মাধুরী, সোনালি ও কারিশমার ভিন্ন রূপে প্রত্যাবর্তন। ওটিটিতে পারফরমেন্স নিয়ে আলোচনা, প্রশংসা। গুড মর্নিং বাংলাদেশ। গুড মর্নিং। একই সাথে তোয়া এবং ফারিহা আপনাদেরও জানাই গুড মর্নিং। এবং সবচেয়ে মনে হয় একদম রিসেন্ট খবর হচ্ছে জার্মানির যেই হার ইকুয়েডরের সাথে। আসলে কেউ সম্ভবত এক্সপেক্ট করে নাই জার্মানি যেভাবে শুরু করেছে। প্রথম ম্যাচে 7টা গোল, এরপর ম্যাচেও অনেকেই তো ভেবেছিল আসলে জার্মানি বিশ্বকাপ জিতবে, কিন্তু এই হারের পরে এখন তো স্বাভাবিক, কারণ জার্মানির প্রতি তো সবসময় একটা প্রত্যাশা থাকে। সেক্ষেত্রে এটাকে এক ধরনের অঘটনই বলা যায় এখন পর্যন্ত, কিন্তু বিশ্বকাপ কিন্তু জমে উঠেছে। আরেকটা বড় খবর সেটা হচ্ছে বাংলাদেশের যে ট্যুরিস্ট ভিসা ভারতের সেইটা প্রায় 2 বছর পর চালু হচ্ছে 28 জুন থেকে। এবং অনেকেই বলছেন যে প্রধানমন্ত্রীর চীন সফরের মাঝে ভারতের তড়িঘড়ি করে এই ধরনের ভিসা চালুর যেই ঘোষণা, সেটা সম্ভবত কিছুটা কোনো ধরনের ইঙ্গিত বহন করে। তো এইরকম আরো অনেক এই বিষয়ে কিন্তু আসলে অনেকেই মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছে যে আসলে এত বছর পর নতুন করে আবার খুলছে। তো সেক্ষেত্রে অনেকের মধ্যে অনেক উত্তেজনাও কাজ করছে যে অনেকদিন পর তারা ভারতেও যেতে পারবে। আচ্ছা, এই বিষয়ে আমরা আরো জানবো। আমাদের কিছু নিউজ আছে, আমরা দেখে আসি। অবশ্যই। দর্শক, শুরুতে ফুটবল বিশ্বকাপ 2026-এর সংবাদ। নিউ জার্সিতে বিশ্বকাপের অন্যতম বড় অঘটন। শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়েছে ইকুয়েডর। তবে হারালেও গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে জায়গা নিশ্চিত করেছে জার্মানরা। ই গ্রুপের অপর ম্যাচে কিউরাসাওকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপের নকআউটে আইভরি কোস্ট। আসর থেকে বিদায় কিউরাসাওয়ের। এই বিশ্বকাপের সবথেকে বড় অঘটন কি এটাই? জার্মান তারকাদের হতাশা, ইকুয়েডরের রাজ্য জয়ের খুশি। শুরু থেকেই উত্তাপ। ম্যাচের মাত্র 2 মিনিটেই এগিয়ে যায় জার্মানি। বক্সের ভেতর সুযোগ পেয়ে বাঁ পায়ের নিখুঁত ফিনিশে জাল খুঁজে নেন লেরয় সানে। শুরুতেই 1-0 গোলে এগিয়ে যায় 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে সেই লিড বেশিক্ষণ টিকতে দেয়নি ইকুয়েডর। 9 মিনিটে বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে সমতা ফেরান নিলসন অ্যাঙ্গুলো। এই বিশ্বকাপে ইকুয়েডরের প্রথম গোল, তাই সেলিব্রেশনটাও ভিন্ন মাত্রা। গোলের পর নতুন আত্মবিশ্বাসে একের পর এক আক্রমণ চালায় দক্ষিণ আমেরিকার দলটি। র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকলেও খেলায় কোনো অংশেই কম মনে হয়নি তাদের। এরপর আর কোনো গোল না হলে 1-1 সমতায় বিরতিতে যায় দুদল। বিরতির পর দুদলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় ইকুয়েডর। 78 মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া সুযোগ জটলার মধ্যে বাঁ পায়ের আলতো ছোঁয়ায় গোল করেন গনসালো প্লাতা। 2-1 ব্যবধানে এগিয়ে যায় ইকুয়েডর।
শেষ দিকে সমতায় ফেরার জন্য মরিয়া চেষ্টা চালায় জার্মানি, কিন্তু সেবাস্তিয়ান বেকাসেসের শিষ্যদের দৃঢ় রক্ষণ ভাঙতে পারেনি তারা। শেষ পর্যন্ত 2-1 গোলের ঐতিহাসিক জয় নিয়েই মাঠ ছাড়ে ইকুয়েডর। এই জয়ে 3 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় সেরা ইকুয়েডর ভালো অবস্থানে থাকায় পরের রাউন্ড নিশ্চিত তাদের। অন্যদিকে হারলেও 6 পয়েন্ট নিয়ে ই গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জার্মানি। ই গ্রুপের অপর ম্যাচে কিউরাসাওকে 2-0 গোলে হারিয়ে সমান 6 পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে রানার্স আপ আইভরি কোস্ট। আর বিশ্বকাপে অভিষেক হওয়া কিউরাসাও 1 পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায়। কেমসনি, স্টার প্লে। একসময় পেলে, এরপর রোমারিও, রোনালদো, নেইমার, এরপর ভিনিসিয়াস। এই নামগুলো প্রমাণ করেছে ব্রাজিলকে কেন বিশ্ব ফুটবলের কারিগর বলা হয়। প্রতি প্রজন্মেই ওয়ার্ল্ড ফুটবলকে ডমিনেট করা ক্যারেক্টার তৈরি করেছে দেশটা। 2026 বিশ্বকাপে ব্রাজিল সমর্থকরা খুঁজে পেল আরও এক নতুন নাম, যার বয়স মাত্র 19, কিন্তু মাঠে তার আত্মবিশ্বাস, গতি আর দক্ষতা দেখে সেটা বোঝার উপায় নেই। তার নাম রায়ান ভিতর। কে বলবে বয়সটা মাত্র 19? ম্যাচে রাইট উইংয়ে দাঁড়িয়ে 19 বছরের ব্রাজিলিয়ান এই তরুণ স্কটল্যান্ডের বিশ্বসেরা ডিফেন্ডারদের যেভাবে নাচিয়েছেন তা এক কথায় অবিশ্বাস্য। রাফিনিয়ার ইনজুরিতে শঙ্কার কালো মেঘ জমেছিল ব্রাজিল শিবিরে, কিন্তু সেই শঙ্কায় সাপে বর হলো সেলেসাউদের জন্য। ভিনিসিয়াসের গোল বা নেইমারের প্রত্যাবর্তনের রাতে রাইট উইং থেকে রায়ানের গতি আর নিখুঁত পাসিং ডাগআউটে থাকা আনচেলত্তিকেও বারবার তালি বাজাতে বাধ্য করেছে। এই বছরের মার্চে কার্লো আনচেলত্তির দলে ডাক পাওয়া রায়ান জায়গা করে নেন 2026 বিশ্বকাপের 26 সদস্যের মূল স্কোয়াডে। রাফিনিয়ার ইনজুরিতে হাইতির বিপক্ষে বদলি হিসেবে অভিষেকের পর আসল চমক রায়ান দেখালেন স্কটল্যান্ডের বিপক্ষে। ম্যাচ শেষে পরিসংখ্যান বলছে কেন এত প্রশংসা কুড়াচ্ছেন রায়ান ভিতর। পুরো ম্যাচে 25টা পাস দিয়েছেন, যার প্রতিটিই ছিল সফল। 2বার ড্রিবল করার চেষ্টা করে 2বারই প্রতিপক্ষকে হারিয়েছেন। 10টা ব্যক্তিগত দ্বৈরথে জড়িয়ে 7বার হয়েছেন জয়ী। সতীর্থদের জন্য তৈরি করেছেন 4টি গুরুত্বপূর্ণ সুযোগ, যার একটি থেকে এসেছে অ্যাসিস্ট। মডার্ন ফুটবলে শুধু অ্যাটাক করলেই হয় না, ডিফেন্সেও যে অবদান রাখতে হয় সে কাজটাও করেছেন রায়ান। ম্যাচে 3টি বল রিকভারি এবং একটি গুরুত্বপূর্ণ ইন্টারসেপশন করেছেন তিনি। রায়ান যে দুর্দান্ত ম্যাচ রিড করতে পারে সেই প্রমাণটাও মিলেছে স্কটল্যান্ডের বিপক্ষে। বিশ্বকাপে ব্রাজিলের হয়ে স্টার্টিং 11-এ ম্যাচ শুরু করেই 56 বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন রায়ান। 1970 সালের পর কোনো টিনেজারকে বিশ্বকাপের ম্যাচে ব্রাজিলের প্রথম একাদশে দেখা যায়নি। আনচেলত্তির এই সাহসী সিদ্ধান্তই ম্যাচের পর সবথেকে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। সারা মাহবুব, স্টার প্লে। বিশ্বকাপে রেকর্ড ছোঁয়া গতিতে ছুটছেন কিলিয়ান এমবাপ্পে, আর সেই সময়ে দায়িত্ব নিয়ে রিয়াল মাদ্রিদে তার জন্য বড় পরিকল্পনা সাজাচ্ছেন হোসে মরিনিও। লক্ষ্য একটাই, ইতোমধ্যে দুর্দান্ত এমবাপ্পেকে আরও পরিপূর্ণ করে তোলা। বিস্তারিত গোলাম মর্শিদের রিপোর্টে। উত্তর আমেরিকার বিশ্বকাপে যখন একের পর এক রেকর্ডের দরজায় কড়া নাড়ছেন কিলিয়ান এমবাপ্পে, ঠিক তখনই দিগন্তে আরেকটি গল্প তৈরি হচ্ছে, যেখানে গোলের নায়ক আর ডাগআউটের কৌশলবিদ একই ফ্রেমে আসতে যাচ্ছেন। মাঠে এমবাপ্পে আর সাইডলাইনে হোসে মরিনিও। ফ্রান্সের হয়ে এবারের বিশ্বকাপে এমবাপ্পে যেন নিজেকেই ছাড়িয়ে যাওয়ার অভিযানে নেমেছেন। সেনেগালের বিপক্ষে জোড়া গোল, তারপর ইরাকের বিপক্ষেও একই গল্প। টানা 2 ম্যাচে 4 গোলের বিস্ফোরণে তার বিশ্বকাপ গোল সংখ্যা দাঁড়িয়েছে 16তে। সংখ্যাটা শুধু সংখ্যা নয়, এটা তাকে বসিয়েছে ইতিহাসের সারিতে, যেখানে আগে থেকেই ছিলেন মিরোস্লাভ ক্লোসা। তালিকার শীর্ষে আছেন লিওনেল মেসি, যিনি 2 দিন আগেই অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলে মোট 18 গোল করে ভেঙেছেন ক্লোসার দীর্ঘদিনের গড়া রেকর্ড। সামনে নরওয়ের বিপক্ষে আরেকটি ম্যাচ, যেখানে প্রতিটি দৌড়, প্রতিটি শট হয়ে উঠতে পারে এমবাপ্পের জন্য নতুন অধ্যায়ের সূচনা। বিশ্বকাপের উত্তাপের মাঝেই আরেক অধ্যায়ের কাউন্টডাউন চলছে স্পেনে। দীর্ঘ বিরতির পর আবার রিয়াল মাদ্রিদের দায়িত্বে ফিরেছেন মরিনিও। 3 বছরের নতুন অধ্যায় শুরু করেই তিনি পরিষ্কার করে দিয়েছেন, এখনই কথা বলার সময় নয়, দেখার সময়, বোঝার সময়। খেলোয়াড়দের শুনে পরিস্থিতি পড়ে দলকে নতুনভাবে গড়ে তোলার সময়, আর সেই নির্মাণের কেন্দ্রবিন্দুতে একজন এমবাপ্পে। মরিনিও স্পষ্ট বলেছেন, এমবাপ্পে ইতিমধ্যেই অসাধারণ,
কিন্তু তার লক্ষ্য তাকে শুধু ভালো রাখা নয়, আরও পূর্ণাঙ্গ ও আরও দুর্দান্ত খেলোয়াড় হিসেবে গড়ে তোলা। 2024 সালে পিএসজি ছেড়ে রিয়ালে যোগ দেওয়া এমবাপ্পে ইতিমধ্যেই 103 ম্যাচে করেছেন 86 গোল। এখন দেখার অপেক্ষা মরিনিওর কৌশল আর এমবাপ্পের গতির এই মেলবন্ধন রিয়ালকে কোথায় নিয়ে যায়। গোলাম মোর্শেদ, স্টার প্লে। ফারদিন, আমরা ফারিহা, দেখছিলাম আসলে বিশ্বকাপ আসলে জমে উঠেছে এবং একদমই। এই প্লেয়ারটার কথা আলাদাভাবে বলা হচ্ছে, রায়ান ভিতর। ফারিহা সম্ভবত ব্রাজিলের সাপোর্টার। হ্যাঁ, ব্রাজিলের। আপনাদের কি এবং প্রত্যাশা গত এই ব্রাজিলের পর্যন্ত? খেলায় কিন্তু রায়ান 2বার অ্যাটেম্প নিয়েছিল গোল দেওয়ার, কিন্তু দুর্ভাগ্যবশত সেটি হয়নি এবং আমরা আশা করছি যে সামনে আবারও রায়ান গোল দিবে। ব্রায়ানের এবার- যেটা নিউজে দেখছিলাম, তার মাত্র 19 বছর বয়স। 19 19 বছর বছর বয়সে বয়স। আসলে এই দুর্দান্ত পারফরমেন্স, এটা আসলে অনেক প্রমিসিং একটা ব্যাপার আছে প্লেয়ারটার মধ্যে। দেখা যাক সামনের দিকে কি হয়। আসলে নেইমারকেও আমার মনে হয় যে সে খুবই গিফটেড প্লেয়ার। এটা আমার মনে হয় ব্রাজিলের প্রত্যেকটা প্লেয়ারই গিফটেড, কারণ তারা গোল করার জন্য প্রস্তুত থাকে সবসময় এবং দেখা যায় যে বেশিরভাগ প্লেয়াররাই সবসময় গোল করে। আচ্ছা, দর্শকদের অন্যান্য- অনেকেই হয়তো এই বিষয়ে একমত হবে না, তবে আমি দ্বিমত করছি না। হ্যাঁ, ব্রাজিলের একটা ফুটবল কালচার আছে, তো তারা আসলে ওই ফুটবলটাকে নিয়েই বড় হয় আস্তে আস্তে। তো নেইমারকেও আমার মনে হয় যে খুবই গিফটেড প্লেয়ার, যদিও ইনজুরির কারণে প্লেয়ারটা খুব পারছিল একটা না। বেশি খেলতে পারেনি। আমরাও আসলে তার দুর্দান্ত খেলা থেকে বঞ্চিত হয়েছি। সেই জায়গা থেকে রায়ান ভিতরকে আমার মনে হয় যে তার একটা ভালো ভবিষ্যৎ আমরা আশা করতেই পারি। দর্শক, এবার অন্য খবরে যেতে চাই আমরা। বাংলাদেশ চীন সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হলো বেইজিংয়ে। রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অফ অনার দিয়েছে চীন। একই সঙ্গে দুই দেশের মধ্যে স্বাক্ষর হয়েছে 13টি সমঝোতা স্মারক। আজ চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিং থেকে জানাচ্ছেন জাকারিয়া আহমেদ। বেইজিংয়ে ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। রাষ্ট্রীয় মর্যাদায় লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অফ অনারের মধ্য দিয়ে সম্মান জানানো হয় বাংলাদেশের সরকার প্রধানকে। সামরিক ব্যান্ডের সুর, দুই দেশের জাতীয় সঙ্গীত এবং আনুষ্ঠানিক অভ্যর্থনার মধ্য দিয়ে সম্পন্ন হয় রাষ্ট্রীয় অনুষ্ঠান। পরে দুই দেশের প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে পরিচিত হন দুই নেতা। এরপর অনুষ্ঠিত হয় দ্বিপক্ষীয় বৈঠক। বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, প্রযুক্তি, কৃষি, স্বাস্থ্য ও মানব সম্পদ উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে হয় আলোচনা। বৈঠক শেষে বাংলাদেশ ও চীনের মধ্যে 13টি সমঝোতা স্মারক সই হয়। দুই নেতার এই বৈঠকের পর গণমাধ্যমের সামনে আসেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন ও হুমায়ুন কবির। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ নদী ও পানি ব্যবস্থাপনা নিয়ে চীনের ইতিবাচক অবস্থান জানান মাহদি আমিন। আজকের আলাপচারিতায় উঠে এসেছে চীন কিভাবে বাংলাদেশের রোড, ব্রিজ, টানেল, পোর্ট এই ধরনের খুব ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট প্রসেসে হেল্প করতে পারে। আমাদের নতুন রাস্তা, ব্রিজ বা টানেল যদি করতে হয় কিংবা বন্দর ক্ষেত্রে যদি কোনো উন্নয়নের প্রয়োজন হয়, সেক্ষেত্রে চীন তার সর্বোচ্চ সহযোগিতা বাংলাদেশের সাথে করবে। সে ধরনের আমাদের আলাপচারিতা হয়েছে। তিস্তার প্রজেক্টের বিষয়ে আমাদের একটা মহাপরিকল্পনা রয়েছে, যেটা বিএনপি নির্বাচনে ইশতেহারে প্রণীত রয়েছে। তার আলোকে এই মহাপরিকল্পনার প্ল্যানিং স্টেজ থেকে শুরু করে যেখানে প্রয়োজন চীন আমাদেরকে টেকনিক্যাল সাপোর্ট প্রোভাইড করবে। রোহিঙ্গা সংকট সমাধান ও ব্রিক্সে জোর দেওয়ার ব্যাপারে বাংলাদেশের প্রতি চীনের সমর্থনের কথাও তুলে ধরেন তিনি। মায়ানমারের সাথে যদি কোনো ডায়ালগ করার প্রয়োজন হয়, স্পেশালি রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন বা প্রত্যাবাসনের জন্য, যেটা আমরা সবসময় বলছি যে ভলান্টারি, সেফ এবং ডিগনিফাইড রিপ্যাট্রিয়েশন চাই, সেক্ষেত্রে চীন বলেছে তারা ফ্যাসিলিটেট করতে চায়। প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সরকারের প্রতি চীনের অকুণ্ঠ সমর্থনের কথা জানান হুমায়ুন কবির। Prime Minister Tariq Rahman emphasized the role of China. We need bilateral cooperation, we need multilateral cooperation to resolve this. And Honorable Premier of the People's Republic of China gave a very positive gesture to Prime Minister Rahman that they will always be on the side of positive cooperations and will assist
in that matter. বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এই সফর শুধু কূটনৈতিক সৌজন্যের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং অর্থনীতি, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে এই সফর। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, বেইজিং। চীন সফরের তৃতীয় দিনে বেইজিংয়ে চীনা ব্যবসায়ী ও শিল্প গোষ্ঠীর সামনে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিনিয়োগ বান্ধব সংস্কার, ব্যবসা সহজীকরণ এবং দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের বার্তা দিয়ে চীনা উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বানও জানিয়েছেন তিনি। চীন সফরের তৃতীয় দিন বেইজিংয়ে বিডার উদ্যোগে বিনিয়োগ ফোরামের সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। তাতে চীনা বিনিয়োগকারী, শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ীদের সামনে বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তর ও বিনিয়োগ সম্ভাবনার চিত্র তুলে ধরেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কারের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। বিনিয়োগকারীদের জন্য আরও সহজ, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করতে সরকারের অবস্থানও তুলে ধরেন তিনি। We are inviting Chinese companies to extend their value chain into Bangladesh. We can help Chinese companies serve global markets while benefiting from growing large domestic demand. This is a complementary, practical and win-win relationship. We are targeting bureaucratic inertia head-on. We are improving long-term policy continuity, reducing overlapping regulatory processes, and digitalizing government services to improve transparency, predictability and speed. Foreign investors can expect non-discriminatory treatment. চীনা বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল, উন্নত শিল্প অবকাঠামো এবং ওয়ান স্টপ সেবার সুবিধার কথা তুলে ধরে বেইজিংয়ে বাংলাদেশের প্রথম ইনভেস্টমেন্ট অফিস চালুর উদ্যোগের কথাও জানান তারেক রহমান। Today, I am also happy to announce that soon we will be opening our first investment office in China. Our objective is simple. Chinese investors should not have to wait until they arrive in Bangladesh to receive support. We want to be closer to you, speak to you more regularly, and help you move faster from interest to decision. বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান কৌশলগত সহযোগিতাকে আরও গভীর ও টেকসই অর্থনৈতিক অংশীদারিত্বে রূপ দেওয়ার আহ্বান জানান সরকার প্রধান। My government issues an unwavering commitment to you. Your investment will be valued, your concern will be heard, and your growth will be supported through a more responsive investment ecosystem. Move forward from this forum with a shared determination to transfer the opportunities in this region towards a long-term sustainable growth, economic development, and mutual prosperity for both Bangladesh and China. এছাড়াও চীনের রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেশটির ব্যবসায়ী সহ একাধিক প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। বেইজিংয়ের আকাশে আজ শুধু রাষ্ট্রীয় সফরের পদধ্বনি নয়, শোনা যাচ্ছে আগামীর বাংলাদেশের সম্ভাবনার প্রতিধ্বনিও। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই চীন সফর তাই হতে পারে বাণিজ্য, বিনিয়োগ আর আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচনের এক অবিস্মরণীয় মুহূর্ত। পৃথিবীর অন্যতম পরাশক্তির সঙ্গে সম্পর্ককে আরও গভীর করার এই প্রচেষ্টা তাই গুরুত্ব পাচ্ছে দুই দেশের কূটনৈতিক মহলেও। বেইজিংয়ের প্রতিটি বৈঠক, প্রতিটি কর্মদনের দিকে তাই আস্থা, আশা আর নতুন দিনের স্বপ্ন নিয়ে তাকিয়ে আছে বাংলাদেশ। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, বেইজিং, চীন। প্রায় 2 বছর পর আবারও বাংলাদেশিদের জন্য চালু হলো ভারতীয় ট্যুরিস্ট ভিসা। বৃহস্পতিবার ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার পরিদর্শন শেষে একথা জানিয়েছেন ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। ভারতের এমন সিদ্ধান্তে মিলেছে মিশ্র প্রতিক্রিয়া। 24-এর গণঅভ্যুত্থানের পর বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম সীমিত করে ভারত। বন্ধ ছিল ট্যুরিস্ট ভিসা। 2026 সালে নতুন করে আলোচনা শুরু হয় ঢাকা ও দিল্লির মধ্যে। ধাপে ধাপে উদ্যোগ নেওয়া হয় ভিসা কার্যক্রম স্বাভাবিক করার। অবশেষে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিলেন নতুন খবর। বৃহস্পতিবার ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার পরিদর্শন শেষে তিনি বলেন, 28 জুন থেকে আবারও শুরু হবে ভিসার আবেদন প্রক্রিয়া। That we are resuming our normal visa operation application for tourist visa
which can be submitted from Sunday the 28th of June 2026. পাশাপাশি মেডিকেল ভিসা কার্যক্রম চালু হবে একদম আগের মতো। আমাদের জন্য ভালো, এখানটা মানুষের জন্য ভালো, এটা একটা আমারও সবার পাওনা ছিল, আর আমার পক্ষেও এটা যে প্রথম জিনিসটা আমি যা করলাম অ্যাজ এ হাই কমিশনার। ভারতের পক্ষ থেকে এমন ঘোষণা আসার পর এ নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। অনেকে বলছেন ভিসা কার্যক্রম পুনরায় শুরু হলে ব্যবসা বাণিজ্য ও চিকিৎসার জন্য যাতায়াতে সুবিধা বাড়বে। ভালো, ব্যবসায়িক হোক বা ডক্টর দেখানো হোক, চিকিৎসার ব্যাপার যেটাই হোক, আসলে এটা দুই দেশের জন্যই ভালো। করার জন্য বাইরের সাথে মিট করার জন্য আমরা সব সময়ই ইন্ডিয়াতে মুভ করতাম। তো ভিসা বন্ধ থাকার কারণে আমাদের যে জটিলতাগুলো হয়েছে, দেখা গেছে আমাদের ব্যবসায়িক ভিসাগুলো প্রপারলি আমরা পাইনি। আমরা তখন 3 4 জনের জন্য আমরা অ্যাপ্লাই করছি, একজনের জন্য পাইছি। এটা আমাদের বাংলাদেশে যেমন স্বার্থ আছে, ইন্ডিয়ারও তেমন স্বার্থ আছে। এই ভিসা সেন্টারগুলো যদি কোনোভাবে বাংলাদেশে আনা যেত তাহলে হয়তো বা আমাদের জন্য যারা হচ্ছে আন্ডারগ্রেডে বাইরে যেতে চায় তাদের জন্য আরও সহজ হতো আর কি। কেউ কেউ বলছেন ভারত অনেকটা বাধ্য হয়েই ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে, কারণ দেশটির স্বাস্থ্য ও পর্যটন খাত অনেকটা নির্ভর করে বাংলাদেশিদের উপর। বেসিক্যালি এটা হলো ইন্ডিয়ার বেনিফিট সবচেয়ে বেশি। জানি দীর্ঘ কয়েক বছর থেকে এসব বন্ধ রাখার কারণে তাদের হোটেলগুলো বা তাদের যেগুলো ট্যুরিস্ট কেন্দ্রিক ব্যবসা বা হাসপাতাল, এগুলোতে তারা আসলে লসের মুখে পড়ে গেছে। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলনা থেকে ভারতে ভিসার জন্য আবেদন করা যাবে। পর্যায়ক্রমে অন্যান্য শহরেও চালু হবে এই কার্যক্রম। হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুমুখী পররাষ্ট্রনীতি গড়ে তুলেছেন। সে ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব জানান তিনি। রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী চীন সফরে রয়েছেন। ফ্যাসিস্ট আমলের একমুখী পররাষ্ট্রনীতি থেকে সরে সরকার এখন যে বহুমুখী পররাষ্ট্রনীতিতে স্থানান্তর হয়েছে, এই সফরের মধ্য দিয়ে সেটি প্রকাশ হয়েছে। পরে বাজেট প্রসঙ্গে প্রশ্নের জবাবে বলেন, মুদির দোকানকে ভ্যাটের আওতায় আনা ঠিক হবে না। সরকার এই ব্যাপারে ইতিবাচক ভূমিকা রাখবে। এ সময় কলকাতার ঐতিহাসিক সোহরাওয়ার্দী অ্যাভিনিউ সড়কটির নাম পরিবর্তন করে গোপাল মুখার্জি রোড রাখার বিষয়ে নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন সেই সময়ের 72 থেকে 75-এর একমুখী এক দেশদর্শী পররাষ্ট্রনীতি থেকে গোটা বিশ্বে একটি স্বাধীন দেশের পররাষ্ট্রনীতি কি হওয়া উচিত, এই যে ওপেন আপ করা, সেটা জিয়াউর রহমান করেছিলেন। বাংলাদেশ যে কোনো দেশের সাথে বন্ধুত্ব করতে পারে, তার সাথে অর্থনৈতিক, সামাজিক নানা সম্পর্ক গড়ে তুলতে পারে, সাংস্কৃতিক সম্পর্ক গড়ে তুলতে পারে। সরকারি দলের দায়িত্বহীন বক্তব্যের কারণে দেশে সন্ত্রাসী কার্যক্রম বাড়ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। গাইবান্ধায় বিএনপি ও যুব দলের নেতা কর্মীদের হামলায় গুরুতর আহত শিবির নেতা সালাউদ্দিনকে বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে দেখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। এই ঘটনায় গত 21 জুন সাইফুল্লাহ বারী নামে একজন শিবির নেতা নিহত হন। ডক্টর শফিকুর রহমান বলেন, বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটছে, নমনীয়তাকে দুর্বলতা মনে করলে সরকার মারাত্মক ভুল করবে বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হওয়া সত্ত্বেও গৃহযুদ্ধ এড়াতে জামায়াত ফল মেনে নিয়েছে বলেও যোগ করেন জামায়াত আমির। আরও বলেন, দেশে আরেকটা বিপ্লব অনিবার্য হয়ে উঠছে। তারা বিভিন্ন সময়ে যে সমস্ত উস্কানিমূলক কথা বলেন, এগুলা থেকে সন্ত্রাসীরা উৎসাহ পায়। সরকারি দলের কিছু সিনিয়র নেতাদের দায়িত্বহীন কথাবার্তার কারণে এই ধরনের ঘটনা ঘটছে। আর কত রক্ত দিবে এই জাতি? এই রক্তের স্রোত বন্ধ হওয়া দরকার, শান্তি ফিরে আসা দরকার। নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হওয়া সত্ত্বেও, আমাদের বিজয় জোর করে কেড়ে নেওয়া সত্ত্বেও আমরা শুধু দেশটা বিশৃঙ্খলা এবং সিভিল ওয়ারের দিকে না যাক, গৃহযুদ্ধের দিকে না যাক, এই জন্য এই নির্বাচনের রায় মেনে নিয়েছি। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি সামনে রেখে 34 দিনের কর্মসূচি দিয়েছে 11 দলীয় ঐক্য। এর মধ্যে রয়েছে জুলাইয়ের গ্রাফিতি অঙ্কন, চিত্র প্রদর্শনী, সভা, সেমিনার ও বিক্ষোভ সমাবেশ। বৃহস্পতিবার দুপুরে জামায়াত কার্যালয়ে জোটের লিয়াজু কমিটির বৈঠক শেষে এই কর্মসূচি ঘোষণা করেন
সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। এ সময় তিনি বলেন, এসব কর্মসূচির লক্ষ্য জুলাই নিয়ে জনসচেতনতা, চলমান আন্দোলন জোরদার ও ফ্যাসিবাদী আমলের গুম খুনের দ্রুত বিচারের দাবি সামনে আনা। এর আওতায় 1 থেকে 15 জুলাই ঢাকা ও ঢাকার বাইরে হবে সেমিনার। 5 আগস্ট হবে সারা দেশে বিক্ষোভ মিছিল। হামিদুর রহমান আজাদের অভিযোগ, বর্তমান সরকার জুলাইয়ের পট পরিবর্তনের পর ক্ষমতায় এলেও গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করছে। শাহবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর, উত্তরা, বাড্ডা, রামপুরা, মিরপুর, বিভিন্ন জায়গায় অসংখ্য ঘটনা ঘটেছে। সেই ঘটনাস্থলগুলোতে আমরা বিভিন্ন দিন তারিখ নির্ধারণ করে আমরা মহানগরী সঙ্গে সাথে সমন্বয় করে রাজধানীতে সমাবেশ করব স্মৃতিচারণমূলক। আমাদের 8টা ডিক্লার প্রোগ্রাম আছে। 4 জুলাই সারা দেশে রাজধানী ব্যতীত সকল মহানগরী এবং জেলাতে বিক্ষোভ। এনসিপির সদস্য সচিব ও রংপুর 4 আসনের সংসদ সদস্য আক্তার হোসেন বলেছেন, জনগণ গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ ও স্বাধীন বিচার বিভাগের রায় দিলেও সরকার এ ব্যাপারে কিছু বলছে না। সুশাসন প্রতিষ্ঠা করতে না পারলে IMF যেভাবে মুখ ফিরিয়ে নিয়েছে, জনগণও সেভাবে মুখ ফিরিয়ে নেবে। বৃহস্পতিবার বিকেলে সংসদের বাজেট অধিবেশনে তিনি আরও বলেন, খেলাপি ঋণের আইনি জটিলতার কারণে 2 জন এমপির শপথ না নেওয়ার বিষয়ে এখনও কোনো ব্যাখ্যা দেয়নি সরকার। এদিকে যারা ঋণ খেলাপি, ব্যাংক দখল করেছে, গণতন্ত্রের পথ রুদ্ধ করেছে, গুম খুনের বৈধতা দিয়েছে, তাদের বিরুদ্ধে বিএনপিকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রতিশোধ পরায়ণ হননি, এটিকে স্বাগত জানাই, কিন্তু প্রতিশোধ পরায়ণ না হওয়া আর সুবিচার নিশ্চিত না করা এক নয়। যারা ঋণ খেলাপি, যারা ব্যাংকগুলোকে দখল করেছে, যারা গণতন্ত্র পথকে রুদ্ধ করেছে, যারা গুম খুনের বৈধতা উৎপাদন করেছে, তাদের বিরুদ্ধে আমরা অন্তত বিএনপি থেকে স্ট্রিক্ট আমরা অ্যাকশন দেখতে চাই। মাননীয় স্পিকার, জনগণ গণভোটের রায় দিল, জনগণ এখানে সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য রায় দিল, এখনো পর্যন্ত সরকারি দল সংবিধান সংস্কার পরিষদের কথা তারা বলছে না। জনগণ স্বাধীন বিচার বিভাগের জন্য রায় দিয়েছে, এখনো পর্যন্ত সরকার দল সেটার ব্যাপারে কিছু বলছে না। থামছে না সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ। জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণে নিষেধাজ্ঞা থাকলেও সরকারি খরচে 140 কর্মকর্তাকে বিদেশে পাঠাতে চায় জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। প্রায় 118 কোটি টাকার একটি প্রকল্পে এমন প্রস্তাবনা দিয়েছে তারা। এতে মোট ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন, যেখানে উচ্চ দামে 1000 কম্পিউটার, গাড়ি, এসি, বিছানাপত্র সহ ক্রীড়া সরঞ্জাম কেনার প্রস্তাবও আছে। বিস্তারিত মাহবুল ইসলামের প্রতিবেদনে। জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নিপোর্ট স্বাস্থ্য বিভাগের কর্মীদের দক্ষতা উন্নয়নে কাজ করে। রাজধানীর পুরান ঢাকায় সদর দপ্তর সহ দেশজুড়ে আছে এর 35টি কার্যালয়, যেখানে প্রশিক্ষণার্থীদের আবাসিক ব্যবস্থাও রয়েছে। প্রতিষ্ঠানটি 117 কোটি 57 লাখ টাকা ব্যয়ে দক্ষতা উন্নয়নে নতুন একটি প্রকল্প প্রস্তাব পাঠিয়েছে পরিকল্পনা কমিশনে, যা 3 বছর মেয়াদে বাস্তবায়ন হবে। প্রকল্পে 5 কর্মকর্তাকে মাস্টার্স বা ডিপ্লোমা ডিগ্রি নিতে এবং 135 কর্মকর্তাকে স্বল্পমেয়াদী প্রশিক্ষণের জন্য বিদেশ পাঠাতে বরাদ্দ চাওয়া হয়েছে 9 কোটি 45 লাখ টাকা। যদিও সরকার গেল মে মাস থেকে জরুরি কারণ ছাড়া বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। স্বল্পমেয়াদী প্রশিক্ষণে দেখা গেল যে সাধারণ কিছু বিষয়ের উপরে কিছু স্লাইড নিয়ে প্রেজেন্টেশন দিয়ে হোটেলে বসে কিছু আলাপ আলোচনা করে আর কিছু শপিং টপিং করে চলে আসলো। এইসব জিনিস থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। বিদেশ ভ্রমণের আবদার ছাড়াও ল্যাব স্থাপনের জন্য চাওয়া হয়েছে 1050টি কম্পিউটার, যার প্রতিটির দাম 2 লাখ টাকা। 2টি গবেষণার খরচ বাবদ 30 কোটি টাকা, বিছানাপত্র কিনতে 4.5 কোটি টাকা, ক্রীড়া সামগ্রীর জন্য 1.5 কোটি টাকা, 2টি গাড়ি কিনতে 1 কোটি 40 লাখ টাকা, 5 কোটি 25 লাখ টাকার বৈদ্যুতিক সরঞ্জাম সহ 200টি এসি কেনার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। এই ব্যয় প্রস্তাবকে যৌক্তিক বলছে না পরিকল্পনা কমিশন। প্রকল্পে অস্বাভাবিক ব্যয় নির্ধারণের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার পরামর্শ বিশেষজ্ঞদের। চাওয়া যাদের অভ্যাস হয়ে গেছে, নেওয়া যাদের অভ্যাস হয়ে গেছে,
তাদের কালচারে যতদিন পর্যন্ত পরিবর্তন না আনা যাবে ততদিন পর্যন্ত এটা পরিবর্তন হবে না। এই ধরনের কর্মকর্তা কর্মচারীরা কি চায়, তাদের চাওয়ার পিছনে কি কাজ করে, সেটা কি জনগণের স্বার্থ নাকি তাদের নিজের স্বার্থ, সেইটা বুঝতে হবে রাজনৈতিক নেতৃত্বকে। যখন ওনারা সেটা বুঝতে পারবেন তখনই ওনারা সেটা দমন করতে পারবেন। সরকার বিগত সময়ের অন্তত ১৩০০ প্রকল্প পুনর্মূল্যায়নে কাজ করছে। এমন সময় নিপোর্টের মতো প্রতিষ্ঠানের প্রকল্প প্রস্তাব নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাহাবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। দেশে পরিবার প্রতি বছরে গড়ে ঘুষ দিতে হয় ৫,১২৪ টাকা। সবচেয়ে বেশি ভোগান্তি পাসপোর্ট অফিসে। এই তথ্য দিচ্ছে টিআইবির থানা জরিপ। তারা বলছে ২০২৩ সালের তুলনায় ২০২৫-এ ঘুষের পরিমাণ বেড়েছে ১,৭২৯ কোটি ৯০ লাখ টাকার বেশি, যা জিডিপির ০.২৩%। রাষ্ট্রীয় সেবা হওয়ার কথা সহজ ও হয়রানি মুক্ত, তবে বাস্তবতা হলো এই সেবা পেতে ঘুষ, দালাল, অনিয়ম পিছু ছাড়ছে না। টিআইবির খানা জরিপও বলছে ২০২৩-এর তুলনায় বেড়েছে ঘুষ, দুর্নীতির বিস্তার, আর সবচেয়ে বেশি দুর্ভোগ পাসপোর্ট অফিসে। তাদের জরিপ বলছে ২০২৩ সালে দুর্নীতির শিকার ছিলেন ৭০.৯% মানুষ। ২০২৫-এ তা বেড়ে দাঁড়িয়েছে ৮১.৬%, আর পাসপোর্ট অফিসে এই হার ৮৪.৪%, যা দেশে সবচেয়ে শীর্ষে। দ্বিতীয় অবস্থানে রয়েছে বিআরটিএ, যেখানে ঘুষ দিতে হয়েছে ৭৯.৩% মানুষকে, আর বছরে পরিবার প্রতি গড়ে ঘুষ দিয়েছে ৫,১২৪ টাকা। ২০২৫ সালে জাতীয় পর্যায়ে প্রাক্কলিত ঘুষের পরিমাণ ১২,৬৩৩ কোটি ২ লাখ টাকা। ২০২৩ সালের তুলনায় তা ১,৭২৯ কোটি ৯০ লাখ টাকা বেশি। ২০২৪-২৫ অর্থ বছরে এই ঘুষের পরিমাণ জিডিপির ০.২৩%। এই সময়ে ঘুষ দিতে বাধ্য হয়েছেন ৯৮.১% সেবাগ্রহীতা। তাদের মধ্যে ৮১.৫% বলছেন ঘুষ না দিলে কাঙ্ক্ষিত সেবা পাওয়া যায় না, আর ৬১.৩% মনে করেন সেবা নিতে দুর্নীতি এখন স্বাভাবিক বিষয়। টাকার অঙ্কে তা একটি পরিবারের গড় আয়ের ১.৭%। টিআইবির এই জরিপ আরও জানাচ্ছে, স্বাস্থ্যসেবা ও ভূমি খাতে নিয়ম বহির্ভূত লেনদেন বেড়েছে প্রায় ৫ গুণ। শিক্ষা খাতে ঘুষ বেড়েছে ১৫%, ভর্তি ফিতে ঘুষের হার বেড়ে হয়েছে ৮.৫ গুণ। আমাদের এই প্রতিবেদনের অন্যতম একটা বিষয় হচ্ছে যে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, যে চাঁদাবাজিকে বৈধতা দিতে হবে বা চাঁদাবাজি দুর্নীতি বলা যাবে না, এই ধরনের ঘোষণা তো আমাদের সরকারের মন্ত্রী একজন অন্তত মন্ত্রী একাধিকবার করেছেন। সেক্ষেত্রে কোনো প্রতিকার হয়নি। এই ধরনের বার্তাগুলো কিন্তু ভুল বার্তাতে আমাদের যে আশাবাদের বিষয়টা, সেই জায়গাটাকে একটু ভঙ্গুর অবস্থানে ঠেলে দেয়। দুর্নীতির বিচার না হওয়া এবং দুর্নীতিগ্রস্তদের পুরস্কৃত করার সংস্কৃতিকেই দুর্নীতি বাড়ার কারণ বলছে এই খানা জরিপ। আমরা মনে করি যে এটি একটা ধারাবাহিকতা। এই যে দুর্নীতির বিচার হয় না, প্রতিরোধ হয় না, প্রতিকার হয় না, এবং দুর্নীতিকে স্বাভাবিকতা দেওয়া হয়, যেটা আমাদের গবেষণায় এসছে। মানুষকে যারা দুর্নীতি করে তাদেরকে এমনকি পুরস্কৃত করা হয়, এটাও উত্তরদাতারা বলেছেন। এটি হচ্ছে যে বিকাশমান যে চিত্র, সেটার অন্যতম কারণ। বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি দুর্নীতির শিকার হয়েছে ময়মনসিংহ, যার হার ৮৮.৯%, আর সবচেয়ে বেশি ঘুষের লেনদেন হয়েছে খুলনায় ৭৩.৬%। কাজে তাদের মধ্যে এক ধরনের অ্যাপিটাইট থাকবে, আকাঙ্ক্ষা থাকবে, পরিস্থিতির পরিবর্তন হোক, সেটা আমাদের প্রত্যাশা। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা। ২২ লাখেরও বেশি ক্ষুদে খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টকে বিশ্ব রেকর্ডের জন্য আবেদন করতে যাচ্ছে সরকার। রেকর্ডের পাশাপাশি তৃণমূল থেকে নতুন ফুটবল প্রতিভা খুঁজে বের করতে এই উদ্যোগ মাইল ফলক হতে পারে। এর জন্য দক্ষ কোচ ও স্কাউটিং ব্যবস্থাও যুক্ত করার পরামর্শ জাতীয় দলের ফুটবলারদের। ফরহাদ বিন নূর রিপোর্ট করেছেন। বিশ্বকাপ এলেই ফুটবল উন্মাদনা দেশ জুড়ে। তরুণ, যুবক কিংবা প্রবীণদের পাশাপাশি সেই উন্মাদনায় সামিল হয় কোমলমতি শিশুরাও। পাড়া মহল্লা থেকে শুরু করে স্কুলের মাঠ, সর্বত্রই ছড়িয়ে পড়ে ফুটবলের রঙিন আবহ। বিশ্বকাপের মূল পর্বে খেলার স্বপ্ন পূরণ করতে পারেনি বাংলাদেশ, কিন্তু ফুটবলের প্রতি ভালোবাসা আর আবেগে কখনোই পিছিয়ে নেই এদেশের মানুষ। সেই ভালোবাসার বীজ এবার ছড়িয়ে দেওয়া হয়েছে দেশের লাখো শিশুর হৃদয়ে। এবার প্রাথমিক বিদ্যালয়ের ২২ লাখ শিক্ষার্থীকে নিয়ে আয়োজন করা হয় দেশের সবচেয়ে বড় স্কুল ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট। হাতে কেবল বই খাতা নয়, শিশুরা ছুটছে ফুটবল নিয়েও। খুদে ফুটবলাররা দীর্ঘ লড়াই শেষে গত ২০ জুন আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় জমজমাট ফাইনাল। মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন প্রধানমন্ত্রী নিজেও।
টুর্নামেন্টে 1,23,000-এর বেশি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এত বিপুল সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণের এই আয়োজন বিশ্ব রেকর্ডের দাবিদার। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, ফিফার স্বীকৃতি পাওয়ার পর গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্তির জন্য আনুষ্ঠানিক আবেদন করা হবে। ফিফার অ্যাকনলেজমেন্টের জন্য আমরা অপেক্ষামান। ফিফার অ্যাকনলেজমেন্ট আসলে সেটার ভিত্তিতে আমাদের এটাও চিন্তা আছে যে ফিফার তালিকায় কত বড় টুর্নামেন্ট এটা, তার ভিত্তিতে আমরা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের সাথেও যোগাযোগ করব যে সেটা এখানে অন্তর্ভুক্ত হতে পারে কিনা। এই উদ্যোগে ভবিষ্যৎ বাংলাদেশের ফুটবলের জন্য আশার আলো হিসেবে দেখছেন জাতীয় দলের বর্তমান ও সাবেক খেলোয়াড়রা। তাদের মতে, টুর্নামেন্টের প্রতিটি পর্যায়ে দক্ষ কোচ ও স্কাউটিং ব্যবস্থা চালু করা গেলে তৃণমূল থেকে উঠে আসবে অসংখ্য প্রতিভাবান ফুটবলার। কোনো যে এই ধরনের বড় উদ্যোগ প্রত্যেক বছর হলে আমি মনে করি যে বাংলাদেশের স্পোর্টসম্যান বেরিয়ে আসবে, ভালো ভালো স্পোর্টসম্যান বেরিয়ে আসবে। ইটস নট অনলি ফুটবল, এটা ক্রিকেট, আদার্স প্রত্যেকটা জায়গা থেকে। কে ভালো প্লেয়ার, কার একটা ধরেন কোচ, যারা কোচ তারা কিন্তু পাস দেখলেই বুঝতে পারবে তার ভিতরে একটা ট্যালেন্ট আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এরকম একটা সিস্টেম যদি রানিং থাকে এবং প্রক্রিয়াতে করা হয়, তাহলে আমার মনে হয় যে প্লেয়ারদেরকে হান্ট করার জন্য ভেরি ইজি টু ফাইন্ড আউট ভালো প্লেয়ার। রেকর্ড গড়ার গল্পের চেয়েও বড় বিষয়, এই টুর্নামেন্ট হয়তো খুঁজে দেবে বাংলাদেশের ভবিষ্যৎ ফুটবলের নায়কদের। ফরহাদ বিন নূর, স্টার নিউজ, ঢাকা। এসএসসি ও সমমানের পরীক্ষায় নতুন নজরদারির ঘোষণা শিক্ষামন্ত্রীর। এবার কেন্দ্রে বডি অন ক্যামেরা ব্যবহার করবেন পুলিশ সদস্যরা। প্রশ্ন ফাঁস বা যে কোনো অনিয়মে আবারও দিয়েছেন কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। এনটিআরসির মাধ্যমে এবছর ৭৭,০০০ শিক্ষক নিয়োগের কথা জানিয়ে বলেছেন, মাদ্রাসা শিক্ষকদের বকেয়া বেতন দেওয়া হবে জুলাইয়ের মধ্যে। নকল ও অনিয়ম ঠেকাতে গত এসএসসি পরীক্ষা থেকেই কেন্দ্রে বসেছে সিসিটিভি ক্যামেরা। আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় বডি ক্যাম ব্যবহার করবেন পুলিশ সদস্যরা। ক্যামেরা ক্লাসরুমে থাকবে এবং এবার পুলিশ বডি ক্যামেরা নিয়ে ঘুরবে। বরিশাল শিল্পকলা একাডেমিতে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী আবারও জানান, প্রশ্নপত্র ফাঁস বা পরীক্ষায় অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোশ্চেন আউট হতে দেওয়া যাবে না, হলে পরে কঠিন পানিশমেন্টের ব্যবস্থা করা হবে, কোনো ছাড় দেওয়া হবে না। এমন পানিশমেন্ট হবে যে সারা জীবন বাংলাদেশ মনে থাকবে। মাদ্রাসা শিক্ষা প্রসঙ্গে জানান, ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে প্রথমে নিয়ন্ত্রণ কাঠামোতে এনে পরে ধাপে ধাপে নিশ্চিত করা হবে সুযোগ সুবিধা। এছাড়া মাদ্রাসা শিক্ষকদের মে জুনের বকেয়া বেতন জুলাইয়ের মধ্যে দেওয়ার আশ্বাসও দেন তিনি। যে কদিন থাকবো এদেশে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে ছাড়বো ইনশাআল্লাহ। বেতন সময় মতো পেতেই হবে, বেতন পেলেই সবকিছু ঠিক মতো চলে। জুলাই মাসে মে জুন 2টারই বেতন আপনারা পেয়ে যাবেন, এরপর থেকে আর এটা হবে না। উচ্চশিক্ষায় সেশন জট নিরসনেও কঠোর অবস্থানের কথা তুলে ধরেন শিক্ষামন্ত্রী। জানান, শতবর্ষী স্কুল কলেজগুলোকে সরকারি করার প্রস্তাব মন্ত্রিসভায় উত্থাপন করা হয়েছে। ফরহাদ বিন নূর, স্টার নিউজ, বরিশাল। সরকারের সরবরাহ করা ভিয়েতনামি নারিকেল গাছ এখন কৃষকের গলার কাটা। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন BADCর সবশেষ গবেষণা বলছে, ফল ধরেছে মাত্র 3% গাছে। সারা দেশে এমন গাছ লাগানো হয়েছে 10 লাখেরও বেশি। তাই এই গাছ কেটে ফেলতে কৃষি মন্ত্রণালয়কে চিঠি পাঠানো হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, পরিবেশ ও ভূগর্ভস্থ পানির জন্য এই গাছ নীরব ঘাতক। ফয়জুল সিদ্দিকীর বিশেষ প্রতিবেদন। ক্ষোভ আর দুঃখে এভাবেই 107টি খাটো জাতের ভিয়েতনামি নারিকেল গাছ কেটেছিলেন নাটোরের কৃষক সেলিম রেজা। অনেক পরিচর্যা করলে, অনেক বিনিয়োগ করলে কিন্তু 2-1টা ফল ধরে, কিন্তু ফলটা পারফেক্ট হয় না। তখন বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পটির পরিচালক মেহেদি মাসুদ নিজের তত্ত্বাবধানে থাকা গুটি কয়েক গাছের ডাব আসার দৃশ্যকে পুঁজি করে চালান ব্যাপক প্রচার। সেই ফাঁদে পা দিয়ে সারা দেশের হাজার হাজার কৃষক লাগান 10 লাখ ভিয়েতনামি নারিকেল চারা। তাতেই কপালে হাত তাদের। এই সর্বনাশ শুধু কৃষকের নয়, হয়েছে সরকারের, যা সম্প্রতি উঠে এসেছে খোদ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন BADCর গবেষণায়।
সংস্থাটির প্রতিবেদন বলছে দেশের ৪২টি সরকারি খামারে রোপণ করা ৫,০০০-এর বেশি ভিয়েতনামি নারিকেল গাছের মধ্যে মাত্র ৯% অর্থাৎ ৪৬৭টি গাছে ফুল এসেছে, আর শেষ পর্যন্ত ফল টিকেছে মোটে ১৪৪টি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নির্দেশনা মেনে পরিচর্যা করার পরও কেন ডাব ধরল না, তা নিয়ে খোদ সরকারি কর্মকর্তারাই হতবাক। উল্টো এই বিদেশি গাছ নিয়ে এসেছে নতুন রোগবালাই। বিভিন্ন ধরনের পোকা আছে, এই পোকার জন্য আমাদের দেশি গাছ, দেশি নারকেলের মধ্যে আক্রান্ত হইতেছে এবং এই জমিটা আমাদের কোনো ব্যবহার করতেও পারতেছি না। বিএডিসি তাই গাছগুলোর অপসারণের অনুমতি চেয়ে চিঠি দিয়েছে কৃষি মন্ত্রণালয়কে। কৃষি বিজ্ঞানীরা বলছেন পরিবেশ ও ভূগর্ভস্থ পানির জন্য এই গাছ এক নীরব ঘাতক। এটা খুবই অঞ্চল ভিত্তিক, আবহাওয়ার উপর নির্ভরশীল এবং রিয়্যাক্ট করে। সেই হিসাবে আমাদের এরকম বিদেশ থেকে ডোয়ার পেনে সেটা কমার্শিয়ালি কোনো রকম পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই ছাড়া দেওয়া ঠিক হয়নি। অথচ অব্যবস্থাপনার কারণে ভিয়েতনামি জাতটি ফলন দিচ্ছে না, দাবি প্রকল্পের সাবেক পরিচালকের। এখানে জেরোফাইটিক কন্ডিশন আসার কোনো কারণ নেই যদি সেখানে পানির সরবরাহ নিশ্চিত করা হয়। এগুলো আমি বলবো যে অপবাদ এবং অজ্ঞতা, কারণ এই সমস্ত অপবাদের কারণেই এই নারকেলের বর্তমানে বাংলাদেশে ইম্পোর্ট করা যাচ্ছে। বিদেশি ফসল নিয়ে পরীক্ষা এদেশে নতুন কিছু নয়, কিন্তু পরিবেশগত উপযোগিতা যাচাই না করে কার স্বার্থে এই ভিয়েতনামি নারিকেল কৃষকের কাঁধে চাপিয়ে দেয়া হলো, প্রশ্ন এখন সংশ্লিষ্টদের। ফয়জুল সিদ্দিকী, স্টার নিউজ, ঢাকা। পবিত্র আশুরা আজ হিজরি মহরম মাসের 10ম দিনটি সারা বিশ্বের মুসলিমদের কাছেই খুব তাৎপর্যপূর্ণ। ধর্মীয় নানা আচার ও আয়োজনে সারা দেশে দিনটি পালন করা হচ্ছে। সকাল 10টায় পুরান ঢাকার হোসেনি ইমামবাড়া থেকে বের হবে তাজিয়া মিছিল। এছাড়াও মোহাম্মদপুর সহ দেশের বিভিন্ন ইমামবাড়া থেকেও শিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে থাকছে মিছিল। এর আগে 9 মহরম মধ্যরাতে পুরান ঢাকার হোসেনি দালানে শোকের মাতম, মিলাদ ও তাজিয়া মিছিলের আয়োজন করে শিয়া সম্প্রদায়। মিছিলটি বিভিন্ন অলিগলি ঘুরে ফিরে আসে হোসেনি দালানে। এদিকে সকালের তাজিয়া মিছিলকে ঘিরে ঢাকায় 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে ডিএমপি। নিষিদ্ধ করা হয়েছে আতশবাজি। তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত রুটগুলোতে থাকছে ট্রাফিক ডাইভারশন। যখন কি ইমাম হোসেন ওনার পরিবারের থেকে বলে যাচ্ছিলেন যে আমি যাচ্ছি যুদ্ধের ময়দানে, ওই ঘটনাটাকে সম্পূর্ণটাকে একটি মার্সিয়ার মাধ্যমে বয়ান করে ফজরের নামাজের পর, তারপর মাতম, তারপর এখান থেকে আবার আমরা একটু আমাদের আনুষ্ঠানিকতা 10টার দিকে যেটা শুরু হবে সেটাকে গুছাবো, আবার 10টার দিকে এখান থেকে মেন যে 10ই মুহররম আশুরার মিছিল সেটা বের হবে। দেশের ৮২ লাখ মানুষ কোনো না কোনোভাবে মাদকের সঙ্গে জড়িত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মাদক বিরোধী অভিযানের যুগোপযোগী আইন প্রণয়নে বাজেট অধিবেশনে প্রস্তাব উঠানো হবে। আলাদা ট্রাইব্যুনাল গঠনের কথা ভাবছে সরকার, জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস শুক্রবার। এ উপলক্ষে দেশব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি আয়োজনের প্রস্তুতি নিয়েছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে মানুষকে মাদকের হাত থেকে বাঁচাতে নানা উদ্যোগের কথা তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনো ধরনের মাদক, অবৈধ মাদক ব্যবহার করছেন। বিপুল সংখ্যক তরুণ আজ মাদকের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। তাদের এখনই চিকিৎসা প্রয়োজন। এই লক্ষ্যে বর্তমান সরকার মাদকাসক্তির চিকিৎসা সেবাকে উন্নত এবং সহজলভ্য করার জন্য কাজ করছে। মাদক নির্মূলে বর্তমানে দুর্বল আইনের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধীরা সংগঠিত, তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুগোপযোগী আইন প্রণয়নের পথে হাঁটছে সরকার। এজন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের কথাও বলেন তিনি। হয়তো কয়েকটা এজেন্সি মাদক দ্রব্যের বিরুদ্ধে অভিযান চালায়, তারা মামলা দায়ের করে, তা এন্ড অফ দি ডে দেখা যায় এই যে মামলা জটের কারণে বেনিফিটটা চলে যায় এই আসামির কাছে। তা এখন সেই পরিস্থিতি থেকে মুক্ত পাওয়ার জন্য আমরা মাদক দ্রব্যের জন্য আলাদা ট্রাইব্যুনাল সৃজনের প্রস্তাব দিয়েছি। পাশাপাশি এখতিয়ার সম্পন্ন আদালতও থাকবে। ঢাকা সহ 3টি বিভাগীয় শহরে মাদক নিরাময় কেন্দ্রের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 1413 কোটি টাকা ব্যয়ে 7টি বিভাগীয় শহরে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল
রংপুর, সিলেট ও ময়মনসিংহ 200 শয্যা বিশিষ্ট মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ শীর্ষক প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। মাদক নিয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাদক বিরোধী অভিযান সফল করতে 73টি প্রতিষ্ঠানকে এবার 1,40,00,000 টাকা প্রদান করা হয়েছে বলেও জানান তিনি। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা। মেহেরপুর সীমান্তে নারী সহ 10 জন পুশিনের চেষ্টা করেছে বিএসএফ, তবে বিজিবির বাধায় ভেস্তে গেছে সেই চেষ্টা। এদিকে পুশিনের জন্য নওগাঁ সীমান্তে জড়ো করা 9 জনকে ফিরিয়ে নিয়েছে ভারত। বিজিবি জানিয়েছে যে বুধবার রাতে মেহেরপুরের সরাতলা সীমান্তে আলো নিভিয়ে নারী সহ 10 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিষয়টি বুঝতে পেরে বাধা দেয় বিজিবি। পরে ওই 7 জন ভারত সীমান্তের দিকে চলে যায়। এদিকে গতকাল পুশিনের জন্য নওগাঁ সীমান্তে জড়ো করা নারী ও শিশু সহ 9 জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। অনুপ্রবেশ ও পুশিন ঠেকাতে কঠোর অবস্থানে আছে বিজিবি ও সীমান্ত এলাকার বাসিন্দারা। ফারদিন এবং ফারিহা, যেমনটা আমরা প্রতিবেদনে দেখছিলাম, আসলে পুশিনের ঘটনা কিন্তু প্রতিনিয়তই ঘটছে। ফারদিন, আসলে এই বিষয়ে আসলে এটি আমার কাছে মনে হয়েছে এটা অমানবিক একটা ব্যাপার। কারণ পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতা আসার পর থেকে এই ধরনের প্রবণতা আমরা দেখতে পাচ্ছি এবং ইলেকশনের যে ম্যানিফেস্টো বিজেপির, সেখানেও কিন্তু তারা বারংবার এই কথাটি বলেছে যে আমরা অবৈধ, সোকল্ড অবৈধ বাংলাদেশি যারা, অনেকেই ভেতর থেকেই ভারতের পশ্চিমবঙ্গের অনেক মানবাধিকার সংস্থাই আসলে বলছে যে তাদেরকে নিশ্চিত করা যায়নি যে তারা আসলে বাংলাদেশি কিনা। কিন্তু শুধুমাত্র একটি ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করেই অভিযোগ এমন যে তাদেরকে ডিটেনশন সেন্টারে নিয়ে তারপর বর্ডারের দিকে ঠেলে পাঠানো। ভারত থেকে কিন্তু এটা স্পষ্টতই বলে দেওয়া হয়েছে অধিকাংশ মানুষকে কিন্তু পুশিন করা হবে এবং যেটা এই ব্যাপারে কিন্তু বিজেপির সাথে স্থানীয়রাও বর্তমানে সচেতন রয়েছে যেন পুশিন ঠেকানো যায় এবং তারা তৎপর রয়েছে। হ্যাঁ, বাংলাদেশের মানুষ অবশ্যই বিজেপিকে একদমই সহযোগিতা করছে, যেটি আমরা দেখছিলাম। আসলে না, বিজেপি তো বলার চেষ্টা করছে যে তারা যদি আসলেই বাংলাদেশের নাগরিক হয় তাহলে তার জন্য তো একটি প্রসেস রয়েছে, বৈধ এক ধরনের প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়ায় পাঠানো হোক, ভেরিফাই করা হোক, তারপর সেই অনুযায়ী প্রসেস অনুযায়ী লিগালি তাদেরকে ফেরত পাঠানো হোক। এভাবে রাতের অন্ধকারে লাইট নিভিয়ে আরেকটা বিষয় বলবো আমি, সেটা হচ্ছে যাদেরকে পুশিন করা হচ্ছে তাদের অবস্থাটা রাত দিন এক জায়গায় আছে, ঠিকমতো খাওয়া কোনো কিছু কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি সীমান্তে সেই নোম্যান্স ল্যান্ডে কিছু পরিবার নারী শিশু সহ সেই ঝড় বৃষ্টি রোদের মধ্যে সেখানে কয়েকদিন ধরে বসে আছে। পরবর্তীতে অবশ্য বিএসএফ ফিরে নিয়ে গেছে। সেরকম একটি ব্যাপার এই মুহূর্তে আমরা যুক্ত হব মেহেরপুরে। সেখানে আমাদের সহকর্মীর সঙ্গে যুক্ত হয়ে জানার চেষ্টা করব মেহেরপুর সীমান্তে গতকাল থেকে থমথমে অবস্থা দর্শক, এবং বিএসএফ এর তরফ থেকে সেখানে পুশিনের চেষ্টা করা হয় এবং এলাকাবাসীর সহায়তায় সীমান্তের বিভিন্ন রুটে বিজিবির টহল জোরদার রয়েছে এই মুহূর্তে। এ বিষয়ে আরও জানার চেষ্টা করব। রাশেদুজ্জামান আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। রাশেদ, শুভ সকাল। আপনাকে দেখতে পাচ্ছি। পুশিন নিয়ে সর্বশেষ আর কি তথ্য আছে? গতকাল যাদেরকে পুশিন করার চেষ্টা করা হয়েছিল বিএসএফ এর তরফ থেকে, তাদের অবস্থান এখন কোথায় এবং বিজিবির সঙ্গে কি কথা হলো, তাদের কাছ থেকে কি তথ্য পেলেন? শুভ সকাল। যে সীমান্ত দিয়ে গতকালকে পুশিন হয়েছিল সেই শূন্য রেখা বরাবর আমি এখন দাঁড়িয়ে আছি এবং এখানে কিন্তু কর্মব্যস্ততা কৃষকদের সেটি বাংলাদেশের ভূখণ্ডে সেটি শুরু হয়ে গেছে এবং আপনি যেটি বলছিলেন যে গতকালকে যে 10 জনকে পুশিন করা হয়েছিল তাদের অবস্থানটা জানতে চেয়েছিলেন। তারা আসলে আমরা সন্ধ্যা পর্যন্ত কালকে অপেক্ষা করছি, কিন্তু তাদের অবস্থান আমরা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারিনি, কারণ 11:30টায় একটি পতাকা বৈঠক হয়েছিল বিজিবি এবং বিএসএফ, কিন্তু বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের প্রেস ব্রিফিং বা আমাদের কোনো ধরনের তথ্য নিশ্চিত করেনি। সেই কারণে আমরা সেই তথ্যটা সঠিকভাবে দিতে পারছি না। তবে স্থানীয় যারা রয়েছেন তাদের সূত্র থেকে আমরা যতটুকু জানতে পেরেছি এবং কয়েকটি ভিডিও আমাদের কাছে এসেছে, সেই ভিডিওতে দেখা গেছে যে 10 জনের মধ্যে 7 জনকে একবারে কাঁটাতারের যে গেট রয়েছে সেই গেট পর্যন্ত তাদেরকে পৌঁছে দেওয়া হয় এবং তারপর বিএসএফ সদস্যরাও ওই দিকে দাঁড়িয়েছিল। ধারণা করা হচ্ছে হয়তোবা তাদের
তাদেরকে গেট খুলে ওপারে নিয়েছে, এরকমটাই ধারণা করা হচ্ছে। তবে যেহেতু বড় বড় পাট ক্ষেত এবং যে সীমান্তের যে অবস্থা, যদি শূন্যরেখা থেকেও থাকে তাদের অবস্থান কিন্তু নিশ্চিত হওয়া খুবই কঠিন। সেটি বিজেপির পক্ষেও কঠিন এবং আমাদের পক্ষেও সেটি দেখা খুবই কঠিন। এবং আরেকটা যে বিষয় হচ্ছে, সীমান্তে মেহেরপুরের প্রায় 103 কিলোমিটারের কাছাকাছি এই সীমান্ত, এবং সীমান্তে ইতিমধ্যে কিন্তু 3টি পুশিনের ঘটনা ঘটেছে। এবং একই রুট দিয়ে যে প্রতিটি পুশিনের ঘটনা ঘটছে তা কিন্তু নয়। বিএসএফ প্রায় এক এক সময় এক এক স্থান তারা বেছে নিচ্ছেন। এর আগে তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে 7 জনকে, তারপর সদর উপজেলার খালপাড়া সীমান্ত দিয়ে 6 জনকে পুশিন করানো হয়। তারপর এবার কিন্তু তেঁতুলবাড়িয়া পাশের একটি যে সীমান্ত, সেই যে সীমান্তটি শেওড়াতলা যে সীমান্ত নামে পরিচিত, সেই সীমান্ত দিয়ে কিন্তু এই 10 জনকে পুশিন করা হয়। ওপারে বিএসএফ এর একটা বিশাল ক্যাম্প রয়েছে, সেটি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, পিছনে বিজিবির একটি ক্যাম্প রয়েছে। তো আমরা এই তিনটা ঘটনা যেটি দেখছি, যে তিনটা ঘটনায় কিন্তু একই ধরনের ঘটনা, এবং যেখানে অন্ততপক্ষে উঁচু ফসল এবং যেখানে ঝোপঝাড় এবং যেখানে দেখা সম্ভব না বিজিবির পক্ষে বা স্থানীয়দের পক্ষে, সেই জায়গাগুলো তারা বেছে নিয়ে পুষিন করছেন এবং স্থানীয়রা বিজিবির সাথে সেটি প্রতিরোধ গড়ে তুলেছেন। তো এখন পর্যন্ত এই সীমান্তে থমথমে অবস্থা বিরাজ করছে। তো এই ছিল এখানকার সীমান্তের সর্বশেষ পরিস্থিতি। ফারদিন। জি রাশেদ, আপনি বলছিলেন এবং যথার্থই বলছিলেন, আসলে মাইলকে মাইল যেই বর্ডার এরিয়া রয়েছে, সমস্ত এরিয়া আসলে বিজিবির পক্ষে গার্ড দেওয়া কঠিন। সেখানে স্থানীয়রাও যথেষ্ট সাহায্য করছেন। আপনি পর্যবেক্ষণ নিশ্চয়ই রাখবেন, পরবর্তীতে আপডেট আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। লক্ষ্মীপুরের রায়পুরে মা ও 3 মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনার পর ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে মারা গেছে অভিযুক্ত যুবক। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। বাবাহারা পরিবারে 3 মেয়ে আর মায়ের প্রাণ গেছে ঘাতকের অস্ত্রের আঘাতে। সকালে লক্ষ্মীপুরের রায়পুর পৌর এলাকায় এ ঘটনা। সকালেই নিহত হয়েছেন মা শাহিনুর বেগম, বড় মেয়ে কলেজ ছাত্রী শাইমা আক্তার আর ছোট মেয়ে শিফা আক্তার। যে ওর আম্মু আর ওর বন্ধু, যে বড় দুইজন রে ওরা নিয়ে যাইতেছে। পরে আমি ওদের বাসায় ঢুকছিলাম আর দেখছিলাম ছোট মেয়েটারে। পরে আমি সহ আরেকজনে ওই ছোট মেয়েটারে উড়ে নিছি। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন মেজো মেয়ে কলেজ ছাত্রী ইকরা আক্তার। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয়েছে তারও। অন্যদিকে জড়িত সন্দেহে অজ্ঞাত এক যুবককে গণপিটুনি দিয়েছে উত্তেজিত জনতা। হাসপাতালে নেয়ার আগেই মৃত্যু হয় তারও। এই ফুল আগে ওই 4 তলা ভাড়া ছিল 2 মাস পরে চলে গেছে 8 মাস হইব। এখন এই ফুলে এখানে কি কারণ আছে তাও তো জানি না, দেখিনি আমরা। পুলিশও সরকার ধরছে, ধরার পথে প্রায় 1.5-2 ঘন্টা যাবত আপনার এই পুলিশের লোকজন বেশি, তো পাবলিক বেশি দেখে পাবলিকের সামনে আনে নাই। পাবলিক উত্তেজিত পুলিশের কাছে ডিল মারা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। উত্তেজিত জনতাকে থামাতে গিয়ে ইট পাটকেলে আহত হয়েছেন পুলিশের 7 সদস্য। একই পরিবারের মা এবং 3 মেয়ে গুরুতর জখম হয়েছিল ও 2 জন জায়গায় মারা গেছেন, মা এবং ছোট মেয়ে। আর বড় মেয়েটা হাসপাতালে নেওয়ার পরে মারা গেছে, আর মেজো মেয়েটা তাকে ঢাকায় রেফার করা হয়েছে, সে এখনো পথে আছে আর কি। কয়েক বছর আগে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান শাহিনুর বেগমের স্বামী মোহাম্মদ কামাল। এরপর থেকে ছেলে মেয়েদের নিয়ে এই ভাড়া বাসাতেই থাকতেন শাহিনুর বেগম। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। লক্ষ্মীপুরের রায়পুর পৌর এলাকায় গতকাল সকালে 3 মেয়ে সহ মাকে কুপিয়ে হত্যা করা হয়। পরে গণপিটুনিতে নিহত হয়েছেন অভিযুক্ত যুবকও। একই সময় 5 হত্যাকাণ্ডের ঘটনায় থমথমে পুরো এলাকা। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানতে ও বুঝতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন লক্ষ্মীপুর থেকে নাজমুস সাকিব। কথা বলবো সাকিবের সঙ্গে। সাকিব, শুভ সকাল। গতকাল যে মর্মান্তিক ঘটনাটি ঘটলো, প্রাথমিকভাবে কি জানতে পারলেন সেটি যদি আমাদের দর্শকদের জানাতেন, এবং এই ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা, হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানা গেছে কিনা, যাকে যিনি গণপিটুনিতে নিহত হয়েছেন তার সম্পর্কেও যদি বিস্তারিত জানাতেন। ফারদিন, আপনাকে ধন্যবাদ। আসলে শুভ সকাল বলছেন, আসলে লক্ষ্মীপুরবাসীর জন্য আজকের সকালটিও শুভ হলো না। কারণ হচ্ছে গতকালকে তারা যে ভরাক্রান্ত মন নিয়ে ঘুমোতে গেলেও ঠিক ঘুম থেকে ওঠার পরে কিন্তু আসলে তাদের সেই যে ভরাক্রান্ত যে অবস্থা সেটা কিন্তু এখনো রয়ে গেছে। সেই জন্য বলছি, আসলে লক্ষ্মীপুরের যে 5 জন একই পরিবারের 4 জন সহ যে 5 জন নিহতের ঘটনায়, সেটা কিন্তু লক্ষ্মীপুর বাসীর মনে একটি বড় ধরনের দাগ কেটে গেছে। সেই জন্যই মূলত লক্ষ্মীপুরের এই সকালবেলাও আমরা যখন
এই হত্যাকাণ্ডটির খবর নেওয়ার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে এসেছি, কারণ আমরা জানতে পেরেছি যে এই 5টি লাশকে ইতিমধ্যে সদর হাসপাতালে রাখা হয়েছে। এখানে ময়না তদন্তে শেষে লাশ তারপর পরিবারের কাছে হস্তান্তর করবে। পরবর্তীতে হচ্ছে সেই বিষয়টি দাফন কার্যক্রম সহ এইসব কার্যক্রমগুলো হবে। আর আপনি যেটা জানতে চেয়েছেন আসলে এই বিষয়ে কোনো মামলা হয়েছে কিনা, আমি রাতে লক্ষ্মীপুর যে রামগঞ্জ রায়পুর উপজেলার যে থানা রয়েছে সেই থানার কর্মকর্তার সাথে যখন কথা বলেছি, তিনি আমাকে যেটা জানিয়েছেন যে এখন পর্যন্ত এই ঘটনাটি নিয়ে আসলে কোনো ধরনের মামলা হয়নি এবং এই মামলার বিষয়টি তিনি বলছেন যে পরিবারের সদস্যরা এখনো যে একজন যে জীবিত আছে, বিশেষ করে ছেলে যে জীবিত আছে সেই ছেলে জীবিত থাকা অবস্থায় কিন্তু সে এখন পর্যন্ত মামলা করার জন্য বা বাদী হওয়ার জন্য সে কিন্তু এখন পর্যন্ত প্রস্তুত না, যার কারণে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। এছাড়া নিহতদের কারো বাড়ি কিন্তু আমাদের লক্ষ্মীপুরে না, বিশেষ করে যে তিন মেয়ে সহ যে মা, তারা হচ্ছে কিন্তু তাদের বাড়ি কুমিল্লাতে। অন্যদিকে যে অভিযুক্ত যে ছেলেটি ছিল তার বাড়ি হচ্ছে নোয়াখালীর সুবর্ণচরে। তো যার কারণে কিন্তু আসলে কারো পরিবারের সাথেও আমরা কথা বলতে পারছি না এবং হচ্ছে তাদের পরিবারের লক্ষ্মীপুর সদর হাসপাতালে এসেও আমরা তাদের পরিবারের কাউকে কিন্তু খুঁজে পাইনি। তো এই অবস্থার মধ্য দিয়ে আসলে এখন পর্যন্ত যাচ্ছে। পুলিশের পক্ষ থেকেও আমাদেরকে এর বাইরে তেমন কোনো তথ্য দিতে পারেনি। ধন্যবাদ রাশেদ আপনাকে। রাত নামলেই কুমিল্লায় আতঙ্ক। মহাসড়ক, রেল স্টেশন থেকে অলি গলি সবখানেই ছিনতাইকারীদের দৌরাত্ম্য। হামলার শিকার, প্রাণও যাচ্ছে। কারা করছে এসব? কিভাবে ফাঁদে পা দিয়ে ছিনতাইয়ের শিকার হন সাধারণ মানুষ? কুমিল্লা থেকে আব্দুল্লাহ আল মারুফের প্রতিবেদনে বিস্তারিত। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ দিনরাত সমানতালে চলছে গাড়ি, ছুটছেন যে যার গন্তব্যে। রাতের আঁধারে কতটা নিরাপদ এই মহাসড়ক? এই মহাসড়কেই ছিনতাইকারীদের হাতে প্রাণ হারিয়েছিলেন কুমিল্লার কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী। তার স্ত্রীর কান্না থামেনি আজও। স্টার নিউজের ক্যামেরায় দেখব কুমিল্লার রাতের দৃশ্য। ঘড়ির কাঁটায় রাত তখন 12টা। কান্দিরপাড় মোড় থেকে শুরু আমাদের যাত্রা। অটোরিকশা আর গুটি কয়েক মানুষের চলাচল। এরপর গন্তব্য ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার জাগরঝুলি এলাকা। কুমিল্লার রাত যত গভীর হয় ততই অনিরাপদ হয় শহরের ঠাকুরপাড়া, দক্ষিণ চর্থা, হালুয়াপাড়া, নানুয়ার দিঘির পাড়, ধর্মপুর, স্টেশন রোড, ছায়াবিতান, অশোকতলা সহ বিভিন্ন এলাকা। আমরা এই মুহূর্তে আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার জাগরঝুলি এলাকায়। এখন রাত বরাবর 1টা। এই সময়ে এসে আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ এই এলাকাটিতে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে দেখতে পাইনি। বৃহস্পতিবার যে রাতটা, এটা ছুটিতে সবাই আসে বাড়িতে, দূর দূরান্ত থেকে আসে। ওই রোডের ভিতরে ছিনতাই হয় প্রচুর, যার কারণে আমরা ভুক্তভোগী এলাকাবাসী। ড্রাইভার তো অবশ্যই 100% জড়িত থাকবে, কারণ যে একটা গাড়ি যে চালায় উনি তো আর একা ছিনতাই করে না। চিন্তাই তো এখন আমার সামনে পড়ছে না, কিন্তু শুনি মানুষের মুখে তো চিন্তায় হয়। সিএনজিরা আছে বা অটোওয়ালারা আছে, এগুলি কিন্তু অনেক জায়গায় জড়িত থাকে এইসব ড্রাইভাররা। এরপর কোটবাড়ি বিশ্ব রোড, জাগরঝুলি, মেডিকেল রোড, আলেখারচর, পদুয়ার বাজার, বিশ্ব রোড সহ বিভিন্ন এলাকা ঘুরে টমছম ব্রিজ হয়ে আমাদের গন্তব্য কুমিল্লা রেলওয়ে স্টেশনে। টিকিট কাটিয়ে রাখছে, গাড়িতে উঠবো, এমন সময় একটা অগানাস যে কোনো মুহূর্তে ঘটে কল্পনার বাইরে। এই যে এখন আমরা দাঁড়িয়ে আছি রেলওয়ে স্টেশনে, এখনও কোনো আইনশৃঙ্খলা বাহিনী দেখতে পাচ্ছি না, পুরো অনিরাপদ একটা জায়গা। বিশেষজ্ঞরা বলছেন সীমান্ত এলাকা হওয়ায় কুমিল্লায় বাড়ছে অস্ত্রের যোগান ও মাদক। নগরের নিরাপত্তা জোরদারের দাবি তাদের। বাহিনীগুলো যদি যথাযথভাবে তদন্ত করে অস্ত্র উদ্ধারের সক্রিয় ভূমিকা রাখে, তাহলে অস্ত্র উদ্ধার হবে এবং ছিনতাইকারীদের হাতে যে অস্ত্রগুলো গেছে সেই অস্ত্রগুলো পুলিশের হেফাজতে চলে আসবে বলে আমি মনে করি। পুলিশের হিসেবে গত 2 মাসে কুমিল্লায় 36টি ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার হয়েছেন 201 জন। অপরাধীদের ধরতে অব্যাহত আছে অভিযান। অভিনব আমরা কিছু কৌশলও অবলম্বন করতেছি, আশা করতেছি যে কুমিল্লা শহরে এটা কমে আসবে। বাট মহাসড়কে যেটা হয়, মহাসড়কটা হাইওয়ে পুলিশ দেখে, আমাদের জনবলের স্বল্পতা আছে, ওইটাও আমরা তাদের সাথে সমন্বয় করে আমরাও করি। কুমিল্লায় 104 কিলোমিটার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, রয়েছে 17টি উপজেলা।
আব্দুল্লাহ আল মারুফ, স্টার নিউজ, কুমিল্লা। দর্শক, এই পর্যায়ে ঘড়িতে সকাল 8:04। আমরা এই পর্যায়ে দৈনিক পত্রপত্রিকার প্রধান শিরোনামগুলো আমরা জানতে চাই। এর জন্য আমরা যুক্ত হচ্ছি আমাদের অন্য স্টুডিওতে, আমাদের সহকর্মী ফারদিন আছে সেখানে। ফারদিন। জি, তো আপনাকে ধন্যবাদ। দর্শক, আবারও জানাচ্ছি গুড মর্নিং। সকাল 8টা বেজে গেছে। আজ শুক্রবার এবং আমাদের জাতীয় দৈনিকগুলোতে শুক্রবার কিন্তু একটু স্পেশালি তারা তাদের পত্রিকার প্রথম যে পাতাটি সেটি সাজায়, বিশেষ কিছু বিষয় তারা তুলে নিয়ে আসে। যেহেতু মানুষজন একটু বাসায় থাকে, অফিস থেকে ছুটি থাকে, বাসায় বসে সারাদিন তারা পত্রিকা যাদের অভ্যাস আছে নিশ্চয়ই তারা, এবং আমরা সেটি একটু দেখার চেষ্টা করব। আজ শুক্রবারে আমাদের জাতীয় দৈনিকগুলোর প্রথম পত্রিকায় কোন বিষয়গুলো উঠে এসছে। আমাদের হাতে প্রথমেই রয়েছে প্রথম আলো পত্রিকাটি, এবং সেখানে প্রথম আলোতে আমরা প্রথম যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি সেটি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের। তার গতকাল, আপনারা নিশ্চয়ই জানেন, তিনি চীন সফরে আছেন এবং গতকাল চীনের যেই রাষ্ট্র পরিষদের প্রিমিয়ার তার সঙ্গে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বৈঠক হয় এবং সেখানে এক ধরনের গার্ড অফ অনারও তাকে দেওয়া হয়। সেই ছবিটি দিয়ে প্রথম আলো তাদের প্রথম পৃষ্ঠাটি সাজিয়েছে, শুরুতেই দেখতে পাচ্ছি, এবং হেডলাইন বা শিরোনাম যেটি দেখতে পাচ্ছি, সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী চীন, প্রধানমন্ত্রীর চীন সফর। এবং দর্শক, একটু জানিয়ে রাখি, 13টি সমঝোতা স্মারক সই হয়েছে বাংলাদেশ এবং চীনের ভেতর, এবং বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণ করতে গিয়েছিলেন, এবং এটি আসলে শুধু বিনিয়োগ সম্মেলনেই তিনি অংশগ্রহণ করতে যাননি, এক ধরনের বাইলেটারাল এক ধরনের ভিজিট ছিল সরকার প্রধানের। তো সে বিষয়টি উঠে এসছে প্রথম পাতায়। এবং এরপর আমরা বিশ্বকাপের যেই প্রসঙ্গ সেটা দেখতে পাচ্ছি, বিশ্বকাপ 2026 হলুদ নদীতে জোয়ার, বিশ্বকাপ ফুটবল 2026 নিয়ে, এবং ভিনিসিয়াস জুনিয়রের একটি বিশাল আকারের ছবি আমরা দেখতে পাচ্ছি। টানা 3 ম্যাচে তিনি গোল করেছেন এবং রেকর্ডে ভাগ বসিয়েছেন। পেলে, রোনালদো, রিভালদোর সাথে তার নামটিও এখন উচ্চারিত হবে, এবং স্কটল্যান্ডের বিপক্ষে 2টি গোল দিয়ে তিনি তার এই বিশ্বকাপ শুরু করেছেন। এবং রোমারিওর কলাম আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম আলোতে, সেই ব্রাজিল হয়ে উঠছে ব্রাজিল। এটা কি একটু আর্লি বলা হয়ে গেল কিনা, যাই হোক, রোমারিও নিজেও লিজেন্ড, অবশ্যই বুঝে শুনেই বলেছেন। কানাডা ও দক্ষিণ আফ্রিকা প্রথমবার নকআউটে। এবার দর্শক 48টি দল বিশ্বকাপ খেলছে এবং এবারই প্রথম। এর আগে কিন্তু 32টি দল বিশ্বকাপ খেলতো এবং এইবার 48টি দল খেলছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের নতুন নতুন দল এই বিশ্বকাপে চলে এসছে। কেপ ভার্দে, কিউরাসাও, যদিও কিউরাসাও আউট হয়ে গেছে, এবং 32 টিম যখন হবে তখন কিন্তু নকআউট, মানে গ্রুপ পর্বের পরের যে ধাপ সেটি হচ্ছে নকআউটে ঢুকে যাচ্ছি। এবং নিশ্চিত দ্বিতীয় রাউন্ডে যারা যাচ্ছে তাদের মধ্যে কারা কারা রয়েছে সেটিও প্রথম আলোর এই সেগমেন্টটিতে দেওয়া হয়েছে। আমরা সময় কমের কারণে সেইটিতে আর গেলাম না। ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প, 10,000 মানুষের মৃত্যুর সংখ্যা, গতকালের সবচেয়ে আন্তর্জাতিকভাবে সবচেয়ে বড় এবং ভয়াবহ খবর বোধহয় এটি, যে ভেনেজুয়েলায় পরপর জোড়া 30 সেকেন্ডের ব্যবধানে 2টি ভূমিকম্প হয়, 7.1 এবং 7.5, এবং আপনি ভয়াবহতা চিন্তা করতে পারেন আসলে সেখানে কি ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এবং 10,000 মানুষের মৃত্যুর সংখ্যা, এখনও ভয়াবহ পরিস্থিতি, সেখানে জরুরি অবস্থা জারি করা আছে। তো সঠিক মৃত্যুর যে নাম্বার সেটি এখনও নিশ্চিত করা যাচ্ছে না। আজ পবিত্র আশুরা, আপনারা জানেন শুক্রবার আজ পবিত্র আশুরা, এবং 10টার দিকেই পুরান ঢাকা এবং মোহাম্মদপুর থেকে কিন্তু সেই তাজিয়া মিছিল সেটি বের হবে। লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও 3 মেয়েকে কুপিয়ে হত্যা, গতকালকের এক ধরনের নৃশংস মর্মান্তিক এক ধরনের ঘটনা, এবং যিনি অভিযুক্ত তাকেও কিন্তু গণপিটুনিতে তিনি নিহত হয়েছেন, এবং সেই বিষয়টি আমরা কিছুক্ষণ আগেই লক্ষ্মীপুরে যুক্ত হয়ে জানার চেষ্টা করছিলাম। প্রথম আলো আমাদের হাতে ছিল, এই পর্যায়ে আমরা দেখব সমকাল। সমকালটা আমরা যদি দেখি প্রথম পৃষ্ঠায় যেটি দিয়ে তারা শুরু করেছে, শিরোনাম বিনিয়োগ ও উন্নয়নে 13 সমঝোতা স্মারক সই, চীন সফর, শীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ। গতকাল প্রধানমন্ত্রী বা তারা প্রিমিয়ার বলে রাষ্ট্র পরিষদের, তার সঙ্গে বৈঠক ছিল আজ। যিনি সর্বেসর্বা চীনের রাষ্ট্রপতি শি জিনপিং, তার সঙ্গে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বৈঠক রয়েছে। এরপর ভেনেজুয়েলার ভূমিকম্প, এখন আমাদের কিছুই নেই। 1 মিনিটে 2বার ভূমিকম্প, 10,000 প্রাণহানির সংখ্যা। ভেনেজুয়েলার সেই ভূমিকম্প, এবং ভূমিকম্পে একটি ভবন কিভাবে
ধসে পড়েছে সেই ছবিটি সমকাল তাদের প্রথম পৃষ্ঠায় যোগ করেছে। পানামা পেপারসের নাম, 121 কোটি টাকা পাচারের মামলা। পবিত্র আশুরা আজ। এরপর বিশ্বকাপের যে ফুটবলের যে সেগমেন্টটি, সেখানে আমরা দেখতে পাচ্ছি ভিনির স্তম্ভায় ফিরল সুন্দর ব্রাজিল। মেসিকে আড়াল করার ছক, আর্জেন্টিনাকে নিয়ে আরেকটি প্রতিবেদন। মিয়াজাকিতে নতুন আশা। নাটোরে এক ধরনের এই মিয়াজাকি আম, তার ফলন এবং এটিকে যে চাষ করা, সেই ব্যাপারটি একটি বিশেষ প্রতিবেদন আকারে সমকালে ছাপা হয়েছে। এবং বিশ্বকাপ ফুটবলে আজকের খেলা যেটি আমরা দেখতে পাচ্ছি, নরওয়ে এবং ফ্রান্স রাত 1টা, সেনেগাল ইরাক রাত 1টা, উরুগুয়ে স্পেনের খেলা রয়েছে শনিবার সকাল 6টায় এবং কেপ ভার্দে সৌদি আরব রয়েছে শনিবার সকাল 6টায়। এ ছিল সমকালে। এরপর আমরা যুগান্তর আমাদের হাতে রয়েছে। যুগান্তরে আমরা শুরুতেই যেটি দেখতে পাচ্ছি, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং চীনের যিনি প্রিমিয়ার তার একটি ছবি দেওয়া হয়েছে এবং চীনের শিল্পপতিদের প্রধানমন্ত্রী বিনিয়োগ করুন, সব সুবিধা পাবেন। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু গতকাল বক্তব্য রেখেছেন এবং সেই বক্তব্যে তিনি ইনভেস্টার্সদেরকে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশে বিনিয়োগ করার ক্ষেত্রে। সেই জিনিসটি উঠে এসছে যুগান্তরের প্রথম যে হেডলাইন, সেখানে বিনিয়োগ করুন, সব সুবিধা পাবেন। এবং অনেকেই আসলে বিশ্লেষকরা বলছেন যে 15টি সমঝোতা স্মারক সই হয়েছে এবং সেখানে কিন্তু বেশ ভালো রকমের তাদের তরফ থেকে বেশ ভালো রকমের আগ্রহ দেখা যাচ্ছে এবং পরপর বেশ কিছু বৈঠক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান করেছেন এবং চীনের যারা শিল্পপতি রয়েছেন তারাও বেশ আগ্রহী এই ব্যাপারটিতে। এই ছবিটি আপনারা দেখুন, ভয়াবহ একটি ছবি। সেখান থেকে উদ্ধার কার্যক্রম চলছে এবং জরুরি অবস্থা জারি রয়েছে ভেনেজুয়েলায়। ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত ও মেরামতের জোর দাবি। বড় ভূমিকম্পের আশঙ্কা মোকাবেলায় প্রস্তুতি কম। বাংলাদেশের কথা বলা হচ্ছে এবং আমরা কিন্তু গত পরশুদিনও একটি ভূমিকম্প ফেল্ট হয়েছে বাংলাদেশে এবং তার কিছুদিন আগেও একটি ভূমিকম্প হয়েছে এবং ধারাবাহিকভাবে কিছুদিন অন্তর কিন্তু বাংলাদেশ ভূমিকম্প প্রবণ একটি জায়গা হয়ে উঠেছে এবং আশঙ্কা করা হচ্ছে যে ঢাকার যে অবস্থা, বিশেষ করে পুরান ঢাকায় যদি এক ধরনের বড় ভূমিকম্প হয় সেক্ষেত্রে আসলে গড নোজ কোন দিকে পরিস্থিতি যাবে। এবং এই সরকার ক্ষমতা আসার পর থেকেই কিন্তু প্রধানমন্ত্রী এক ধরনের নির্দেশনাও দিয়েছেন ভলান্টিয়ার্সদের প্রস্তুত করার জন্য। তবে প্রস্তুতি আরও অনেক দূর বাকি বলেই প্রতীয়মান হয়। জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপ ভেনেজুয়েলা। ভূমাত্রার উপরে পরপর 2টি আঘাত, 188 লাশ উদ্ধার। থামছে না সর্বনাশা মাদক, পর্ব 1, মূল হোতারা সবসময় অধরা। যুগান্তরের এটি ধারাবাহিক প্রতিবেদন চলবে এবং আপনারা নিশ্চয়ই জানেন স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল সংবাদ সম্মেলন করে তিনি জানিয়েছেন প্রায় 83 লাখ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাংলাদেশের মাদকের সঙ্গে জড়িত। আমাদের দর্শক হাতে সময় শেষ হয়ে আসছে, আমরা দ্রুত একটু দেখে নিতে চাই আমার দেশ পত্রিকা কি বলছে। বিনিয়োগ সহযোগিতা সহ 13 সমঝোতা স্মারক সই, এটি আমরা সব পত্রিকাতেই দেখেছি এসছে। বেজিংয়ে তারেক কিয়াং বৈঠক। তিস্তা প্রকল্পে চীনের কারিগরি সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর। আজ শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক। সংসদে আক্তার হোসেন, সরকারের 4 মাসে ঋণ বেড়েছে 1 লাখ কোটি টাকা। 100 বছরের ভয়াবহ ভূমিকম্পে ভেনেজুয়েলায় নিহত 164। ভিআইপিদের নিরাপত্তা দিলেও কষ্টের জীবন পুলিশের। কারবালার স্মৃতিময় পবিত্র আশুরা আজ। এবং নেইমারের ফেরার মঞ্চে, ভিনি জাদুতে গ্রুপ সেরা ব্রাজিল। অন্তহীন ভোগান্তিতে চিকিৎসা সেবা, ম্লান ঢামেক হাসপাতাল। এই ছিল দর্শক আমাদের যেই জাতীয় দৈনিকগুলো ছিল। আমরা প্রথম পৃষ্ঠা দেখার চেষ্টা করছিলাম কোন বিষয়গুলো উঠে এসছে এবং তাতে যেটি দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে চীন সফর সেটির ডিটেলস উঠে এসছে এবং ভেনেজুয়েলায় যে ভয়াবহ ভূমিকম্প সেই বিষয়, এই দুটি বিষয় মোটামুটি গুরুত্ব পেয়েছে সমস্ত আমাদের জাতীয় দৈনিকগুলোতে। আমরা আবারও ফেরত যেতে চাই আমাদের মূল সেটে। ফারদিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী ফারদিন জানাচ্ছিলেন দৈনিক পত্রপত্রিকার প্রধান শিরোনামগুলো। আবারও আগ্রাসী হয়ে উঠেছে পদ্মা। 1 সপ্তাহে পদ্মায় বিলীন হয়েছে অন্তত 10টি বসতবাড়ি, কয়েকশো একর ফসলি জমিও।
ফসল সহ জমি হারিয়ে দিশেহারা চরাঞ্চলের কয়েকশো পরিবার। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন পদ্মা তীরবর্তী এলাকার হাজারো মানুষ। জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে চেষ্টা চলছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। একের পর এক পার ভাঙছে নদীর। আগ্রাসী পদ্মা গিলে খাচ্ছে ফসলি জমি, বসতবাড়ি, রাস্তাঘাট। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব নদী তীরবর্তী বাসিন্দারা। বর্ষের শুরুতেই তীব্র হয়ে উঠেছে পদ্মার ভাঙন। গত এক সপ্তাহে ভাঙনে ফরিদপুর সদরের নর্থ চ্যানেল সহ বিভিন্ন এলাকার কয়েকশো একর ফসলি জমি, অন্তত 10টি বসতভিটা নদীগর্ভে চলে গেছে। ফসল সহ জমি হারিয়ে দিশাহারা চরাঞ্চলের কয়েকশো পরিবার। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন পদ্মা তীরবর্তী এলাকার হাজারো মানুষ। স্থানীয়দের অভিযোগ, নদী থেকে অবাধে বালু লুট ও টেকসই বাঁধ না দেওয়ায় প্রতি বছর ভিটেমাটি হারা হচ্ছেন হাজারো মানুষ। এখন গাঙ্গের খুব চাপ, আমাদের কোনো যাওয়ার মতো নেই। সরকার যদি দ্রুত বান্ধা দিয়ে দেয় আমাদের পক্ষে ভালো। এই দিকে এসে কাঁঠালটা বেশি স্রোত বাইজে এই কোলটা ভাঙা শুরু করলো। এখন তো আমার এখানে ঘূর্ণিঝড় পড়ে আমার বিশাল একটা ক্ষতি হইতেছে। এখানে আমার অনেক সম্পদ, 80 বিঘে বই এই জায়গায় আমার, তার মোটামুটি 15-20 বিঘে তো নদীতেই চলে গেছে। এমন ভাঙন হইতে থাকলে তো এই গ্রামটি, বিশেষ করে ইসমাতপুরের ডাঙ্গি, এই গ্রামটি নদীগর্ভে বিলীন হয়ে যাবে। পাশাপাশি আমাদের যে একটু দূরে আপনারা আসার পথে দেখছেন যে একটি বন্দর C&B ঘাট, এই ঘাটেও এর প্রভাব ফেলবে এবং ভাঙন ওখানেও শুরু হতে পারে। জেলা প্রশাসক জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় জিও ব্যাগ ফেলে তাৎক্ষণিক ভাঙন রোধে চেষ্টা করা হচ্ছে। প্রায়োরিটি বেসিসে এখানে বাদ দেওয়ার জন্য, স্থায়ী বাদ দেওয়ার জন্য সরকার, বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড তাদের বাজেট সাপেক্ষে, আমরা বাজেট প্রাপ্তির সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে আমরা এই বিষয়গুলো ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছি। আর সাময়িকভাবে, অর্থাৎ আমাদের বিশেষ করে আপনার ভাঙন পীড়িত যে পরিবারগুলো আছে তাদেরকে রক্ষা করার জন্য আমরা চেষ্টা করছি যে অস্থায়ীভাবে আর কি, যেহেতু আপনারা জানেন যে বর্ষায় এসেগুলো তো কাজ করা দুরূহ বিষয়, সাময়িকভাবে প্রোটেক্টিভ মেজার্স নেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। ভাঙন রোধে বছর বছর আপৎকালীন ব্যবস্থা না নিয়ে স্থায়ী বেড়িবাঁধের দাবি জানিয়েছেন পদ্মাপাড়ের বাসিন্দারা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসাইনি দালান ইমামবাড়া থেকে সকাল 10টায় শুরু হবে তাজিয়া মিছিল। সেখানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আল কাসির। কাসির, কেমন আয়োজন দেখছেন পুরান ঢাকায়? সেখানে প্রস্তুতি, মিছিলের প্রস্তুতি কেমন দেখছেন? আয়োজন কেমন হবে এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন নেওয়া হয়েছে, সব মিলিয়ে যদি জানাতেন। ফারদিন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আজকে মহরম আশুরা, অর্থাৎ মহরমের 10 তারিখ, আরবিতে আশুরা। এই আজকে মহরমের 10 তারিখ এবং এই দিনটিকে ঘিরে যে তাজিয়া মিছিল হয়ে থাকে শিয়া সম্প্রদায়ের, সেই তাজিয়া মিছিলের প্রস্তুতি কিন্তু এখন চলছে। যেমনটা বলছিলেন যে সকাল 10টায় এখান থেকে তাজিয়া মিছিল বের হবে, ঠিক তাই সকাল 10টায় যে মিছিলটি হবে তাকে কেন্দ্র করেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে আজকে এখন পর্যন্ত এই হোসনি দালানে, পুরান ঢাকার হোসনি দালানে কিন্তু শিয়া সম্প্রদায়ের যারা আছেন, অর্থাৎ ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভক্ত অনুসারী যারা আছেন, তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা এখান থেকে আজকের এই তাজিয়া মিছিলের প্রস্তুতিটা নিচ্ছেন। আমি যদি আপনাদেরকে বলি যে এবার ঢাকা শহরের সব মিলিয়ে ঢাকায় 63টি তাজিয়া মিছিল বের হবে এবং সবচেয়ে বড় যে মিছিল যেটি হয় প্রতি বছর যেটি হয় সেটি এই পুরান ঢাকার হোসনি দালান অর্থাৎ হোসাইনি দালান থেকে কিন্তু বের হবে। সকাল 10টায় হোসাইনি দালান থেকে তাজিয়া মিছিল বের হয়ে এই মিছিলটি বকশীবাজার, আজিমপুর ঘুরে, সায়েন্স ল্যাব ঘুরে ধানমন্ডিতে যেই অস্থায়ী ইমামবাড়া করা হয়েছে সেখানে গিয়ে শেষ হবে। নিরাপত্তার ব্যবস্থা যদি আমি বলি যে নিরাপত্তা এই তাজিয়া মিছিলকে ঘিরে কিন্তু একদিন আগে থেকে, অর্থাৎ গতকাল থেকেই ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সেই নিরাপত্তার ঝলক বা সেই নিরাপত্তা ব্যবস্থার বাস্তব প্রতিফলন আমরা দেখেছি ইমামবাড়া এবং তার আশেপাশে বিভিন্ন জায়গায়। অর্থাৎ তাজিয়া মিছিলটা যে পথে যাবে সেই পথে বিভিন্ন জায়গায় কিন্তু আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর উপস্থিতি আমরা দেখেছি এবং হোসনি দালানের সামনেও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি আমরা দেখেছি। এবং এই দিনটাকে ঘিরে, আজকের এই দিনটাকে ঘিরে কিন্তু ডিএমপির পক্ষ থেকে, অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে এবং আজকে যারা এই
শোক পালন করবেন বা আশুরার দিনটি উদযাপন করবেন, ইমাম হোসাইনকে স্মরণ করবেন, তারা কিন্তু এই ডিএমপির যেই নির্দেশনাগুলো আছে সেগুলো মেনেই তাদের প্রস্তুতি নিচ্ছেন এবং সেগুলো মেনেই তারা তাদের তাজিয়া মিছিলটি সম্পন্ন করবেন। বরাবরই যেমনটা হয় এবারও তেমনটাই হবে, এমনটাই আমরা জানতে পেরেছি। আমি যদি একটু আপনাদেরকে বলি যে এখানে পুলিশ ছাড়াও কিন্তু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং পুলিশের স্পেশাল কিছু টিম আমি দেখেছি, তারা তাদের সর্বোচ্চটুকু দিয়ে এই মিছিলের আইন শৃঙ্খলা রক্ষার চেষ্টা করবেন, সেটিও আমরা ধারণা করতে পারি বা সেটি আমরা বলতেই পারি। তো সব মিলিয়ে এখন পর্যন্ত ইমামবাড়ার পরিবেশটা এখন পর্যন্ত ঠিকঠাক। তবে যেহেতু আরও হাতে অনেকটা সময় বাকি আছে, প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় বাকি আছে, যার কারণে ইমামবাড়ার ভেতরে যারা আছেন, শিয়া সম্প্রদায়ের যারা আছেন তাদের আনাগোনা বা তাদের ভিড় খুব একটা দেখা যাচ্ছে না। এবং বাইরে থেকেও কিন্তু এই যে তাজিয়া মিছিলের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকগুলো একটু ধীরে তালে চলছে, কারণ হচ্ছে এখন পর্যন্ত অনেকটা সময় আছে। সকাল 10টায় ফারদিন আপনি যেমনটা বলছিলেন যে সকাল 10টায় এখান থেকে তাজিয়া মিছিলটি বের হবে। এখন 8টা 25, তো শেষ মুহূর্তের প্রস্তুতি এই। দেখা যাক কতক্ষণ নাগাদ এখানকার মানুষজন বাড়ে এবং ঠিক 10টায় বা তার আগে পরে হয়তো এখান থেকে মিছিলটি বের হবে। ফারদিন, এই ছিল হোসনে দিলাম থেকে আমার কাছে সব শেষ। ধন্যবাদ কাসির। আমাদের যতটুকু কৌতূহল ছিল এই আয়োজন সম্পর্কে বেশ বিস্তারিতভাবেই আপনি আমাদের জানিয়েছেন। মুদি দোকান, স্টেশনারি সহ 16 ধরনের ব্যবসা খাতকে সুনির্দিষ্ট করের আওতায় আনতে যাচ্ছে সরকার। এতে একজন খুচরা ব্যবসায়ীকে বছরে কর দিতে হতে পারে 1,000 থেকে 10,000 টাকা পর্যন্ত। বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্তে প্রভাব পড়বে নিত্যপণ্যের দামে। তবে সুষ্ঠু ব্যবস্থাপনা ও রাষ্ট্রীয় সেবা নিশ্চিত করতে পারলে এড়ানো যাবে নেতিবাচক প্রভাব। বিস্তারিত মাজহার মাহবুবের প্রতিবেদনে। ধন্যবাদ মাননীয় সদস্য। বাজেট প্রস্তাবনায় উল্লেখ না করলেও সংসদে মুদি দোকান, রেস্তোরাঁ, কাপড় বিক্রেতা, কনফেকশনারি সহ 16টি ব্যবসা খাতকে সুনির্দিষ্ট করের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। এতে শহর থেকে গ্রাম পর্যন্ত অনেক ব্যবসায়ীকেই নির্দিষ্ট অঙ্কের কর দিতে হবে নতুন অর্থবছরে। এক্ষেত্রে ওই ব্যবসা প্রতিষ্ঠান কি পরিমাণ আয় করে তা বিবেচনায় আনবে না এনবিআর। করের পরিমাণ হবে সুনির্দিষ্ট। তবে অর্থমন্ত্রীর এ বক্তব্যের পর দুশ্চিন্তায় খুচরা মুদি ব্যবসায়ী সহ অনেকেই। বড় ব্যবসায়ীদের কাছ থেকে রাজস্ব আহরণ বাড়ানোর দাবি তাদের। সবকিছু দাম বাড়তি, তো এটা যাইব মানুষের কাছ থেকে আমগো কি রাইতের 3টা বাজেও কারণ জায়গা, তো এটা বুঝি সেবা। যারা আমাদের থেকে ভালো ব্যবসা বাণিজ্য করে অগো কাছ থেকে নেওয়া উচিত। তেল কোম্পানি আমাদেরকে 5 লিটার 1000 টাকা চালান ইনভেস্ট করলে আমাদেরকে 5 টাকা লাভ দেয়। তো এই ক্ষেত্রে যদি আমাদেরকে আপনি ব্যাট বসে, তা আমাদের ব্যবসা বাণিজ্যের কি অবস্থা হবে? অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী 16 ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আছে মুদি দোকান, তৈরি পোশাক ও কাপড় বিক্রেতা, কনফেকশনারি, কসমেটিক্স, প্লাস্টিক ও সিরামিক, গৃহস্থালী পণ্যের দোকান। এছাড়াও আছে জুতার দোকান, হার্ডওয়্যার পণ্য, ডেকোরেটরস, মোবাইল ফোন, এসি, ফ্রিজ, ওভেন সহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য, পেইন্ট, হার্ডওয়্যার, স্যানিটারি ফিটিংস, টাইলসের দোকান, ঢেউটিন, রড সিমেন্ট, ফার্নিচার, বিউটি পার্লার, মিষ্টান্ন ভাণ্ডার এবং রেস্তোরাঁ। এনবিআর বলছে, গ্রামের খুচরা ব্যবসায়ী থেকে শহর কিংবা মহানগর পর্যন্ত ব্যবসার ধরন ও বিনিয়োগের আকারের ওপর নির্ভর করে সুনির্দিষ্ট কর নির্ধারণ করে দেওয়া হবে। তা হতে পারে বছরে সর্বনিম্ন 1,000 থেকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত। তবে কর বিশেষজ্ঞরা এক্ষেত্রে সুনির্দিষ্ট ব্যবস্থাপনার পরামর্শ দিয়েছেন। ক্যাশলেস ইকোনমি করতে পারতাম, যে সে যখন ট্রানজ্যাকশনস করবে, এই ট্রানজ্যাকশনগুলো সবগুলো যদি মানে আপনার মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম বা কার্ডের মাধ্যমে যদি হতো, তাহলে আপনি ট্রেস করতে পারতেন ওই ব্যবসায়ী প্রকৃত বিক্রয়ের তথ্য কত। একজন বড় উৎপাদনকারী যদি ভ্যাট লিকেজটা ঠিক করতে পারেন, এরকম কয়েক হাজার রিটেলের কাছ থেকে কিন্তু এত ভ্যাট আপনি আদায় করতে পারবেন না। অর্থনীতিবিদরা বলছেন, ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি ও রাষ্ট্রীয় সেবা নিশ্চিত করলে কর দিতে আগ্রহী হবেন ব্যবসায়ীরা। ইম্প্যাক্টগুলো না বুঝেই আমরা একটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি, যেটা পরে আবার আমরা ধারাবাহিকতার রাখতে পারবো না, এমন যেন না হয়। এদের উপরে চাপিয়ে অন্যদিকে যে সমস্ত দুর্নীতিগুলো হচ্ছে সেটা যেন কন্টিনিউ না হয়, কোনো হ্যারাসমেন্টের নতুন একটা সিস্টেম পরিণত না হয়। 50 লাখ টাকার ওপর বার্ষিক টার্নওভার আছে, ব্যাংকিং লেনদেন করেন কিংবা ব্যবসার সকল ধরনের লাইসেন্স আছে এমন ব্যবসায়ীরা ভ্যাটের আওতাভুক্ত। কিন্তু এর নিচের টার্নওভার ব্যবসায়ীদের কাছ থেকেই সম্ভব হচ্ছে না কর আদায়। তাদের করের আওতায় আনতেই এমন সিদ্ধান্তের দিকে যাচ্ছে সরকার। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।
দর্শক, সাপ্তাহিক ছুটির দিনে সবজি বাজারের খবরাখবর জানাতে নওগাঁ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তৌহিদ ইসলাম, এবং ভোলার মাছ বাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আদিলুর রহমান তপু, এবং পাবনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী শামসুর আলম। সরাসরি যুক্ত হচ্ছি তাদের সাথে। প্রথমে আমি যাচ্ছি নওগাঁতে। তৌহিদ, আসলে আমাদেরকে জানাবেন যে নওগাঁয় খাদ্যপণ্যের বাজার দর কেমন দেখছেন, ক্রেতারা কি বলছে এ বিষয়ে? আছি নওগাঁ শহরের প্রাণকেন্দ্র মুক্তির মোড়ে, এবং এটি সাহেব বাজার, কাঁচা বাজার, খুচরা বাজার। এখানে আসলে সবজি খুচরা বিক্রয় করা হয়, এবং আজকে যেহেতু সপ্তাহের ছুটির দিন আমরা দেখলাম বাজারে আসার পরে ব্যাপক পরিমাণ আসলে সবজির আমদানি হয়েছে, এবং ব্যবসায়ীরাও বলছেন যে সবজির দাম কম, অন্যদিকে চাহিদাও খুব বেশি নেই, যার কারণে কিন্তু সবজির দামও কম আছে। এবং সপ্তাহে যেহেতু ছুটির দিন আজকে বাজারে একটু ভিড় বেশিই থাকে, সে তুলনায় তারাও বেশ কাঁচা বাজার সুসজ্জিতভাবে সাজিয়েছে তাদের দোকান, এবং ব্যবসায়ীরা বলছেন যে গত কয়েকদিনের তুলনায় আসলে সবজির যে দাম সেটি খুব বেশি বাড়েনি। দুই একটি সবজির দাম ছাড়া সকল সবজির দামই আসলে হাতের নাগালের মধ্যে আছে, এমনটি কিন্তু ব্যবসায়ীরা বলছেন। এবং আজকে কাঁচা বাজারের দাম যদি বলি, আলু আগের দরেই বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, এছাড়া পটল যেটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, পেঁপে রয়েছে সেটি বিক্রি হচ্ছে 35 টাকা কেজি। বেগুনের দাম কিছুটা বেড়েছে, ব্যবসায়ীরা বলছেন যে গত কয়েকদিন আগেও বেগুন বিক্রি হয়েছে 50 টাকা কেজি, সেই বেগুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে 70 টাকা কেজি, অর্থাৎ কেজি প্রতি প্রায় 15 থেকে 20 টাকা কিন্তু বেড়েছে বেগুনে। এছাড়া শশা যেটি দেশি জাতের শশা সেটিও আসলে দাম বৃদ্ধি পেয়েছে। গত 2 দিন আগে ব্যবসায়ীরা বলছিলেন যে সেই যে শশা 60 টাকা কেজি বিক্রি করেছেন তারা, আজকে সেই শশা 80 টাকা বিক্রি করতে হচ্ছে, অর্থাৎ দেশীয় জাতীয় যেসব শশা সেগুলোর আসলে দাম বেড়েছে। এছাড়া হাইব্রিড জাতের যে শশা রয়েছে সেটি আগের দামে বিক্রি হচ্ছে 50 টাকা কেজি। এছাড়া বরবটি যেটি রয়েছে সেটিও বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, এটিরও আসলে দাম বৃদ্ধি হয়নি। কাঁচা মরিচ আগের দামেই বিক্রি হচ্ছে 40 টাকা কেজি। গাজর যেটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকা কেজি। এছাড়া যদি মশলার কথা যদি বলি, পেঁয়াজ সেটি বিক্রি হচ্ছে 35 টাকা কেজি, আদা বিক্রি হচ্ছে 140 টাকা কেজি, এবং রসুন যেটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা কেজি। এবং ব্যবসায়ীরা বলছিলেন যে যেহেতু সবজির এই ভরপুর মৌসুম চলছে, এখন খুব বেশি চাহিদাও নেই, যার কারণে সব মিলিয়ে কিন্তু এখন নওগাঁর যে সবজি বাজার সেখানে কিন্তু দাম খুবই কমই বলা চলে। এবং আরেকটি তথ্য দিয়ে শেষ করতে চাই, সেটি হচ্ছে নওগাঁ একটি অনেক বড় শস্য ভাণ্ডার বলা চলে। এখানে ধান আমের পাশাপাশি সবজি, ব্যাপক পরিমাণ সবজি চাষাবাদ হবে। এই সবজিগুলো কিন্তু নওগাঁর চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন বাজারে যায়। ঢাকা, চট্টগ্রাম সহ বড় বড় যেসব শহরে এই নওগাঁ থেকে কিন্তু সবজি সরবরাহ করা হয়। তবে এই মুহূর্তে আসলে সবজির দাম হাতের নাগালে বলা চলে। তো নওগাঁ থেকে এমনটি ছিল আমার কাছে সাপ্তাহিক সবজির বাজার দর। তৌহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী তৌহিদ জানাচ্ছিলেন নওগাঁ থেকে খাদ্যপণ্যের বাজার দর সম্বন্ধে। এবার আমরা একটু মাছের বাজারের খবরাখবর জানতে চাই। ভোলা থেকে আমাদের সাথে মাছের বাজারের সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী আদিলুর রহমান তপুর সাথে যুক্ত হচ্ছি। তপু, আমাদেরকে জানাবেন আসলে ইলিশের দাম এবং সরবরাহ কেমন দেখছেন? শুভ সকাল। চলছে ইলিশের ভরা মৌসুম, তবে এই মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে নদী এবং সাগরে যে পরিমাণ ইলিশ পাওয়ার কথা ছিল জেলার ঠিক সেই পরিমাণ ইলিশ আহরণ করতে পারছে না। সেই ক্ষেত্রে ছুটির দিনও কিন্তু মাছঘাটের যে বাজারগুলো রয়েছে সেগুলো একটু প্রভাব পড়ছে, এবং আমরা সকাল থেকে এসে দেখলাম এই ঘাটে প্রচুর ক্রেতা রয়েছে মাছে, কিন্তু সেই পরিমাণ বিক্রেতাদের বা ঘাটে কিন্তু মাছ নেই। আমরা যদি দেখি এই মুহূর্তে যে 2টো ইলিশ এই মুহূর্তে একজন ব্যবসায়ী ক্রয় করেছেন, কত টাকা দামে কিনেছেন আমরা একটু তার কাছে জানবো, এবং কি অবস্থা ঘাটের। ইলিশ মাছ এখন স্বপ্নের মতোই হয়ে গেছে। সকাল তৈরি সবাই ওদের আগ্রহ বসে রয়েছে মাছ নিয়ে। আজকে শুক্রবার বন্ধের দিন, অনেক মাছ হইব, অনেক ক্রেতা আসছে এখানে মাছ কেনার জন্য। পরিমাণে কোনো মাছ নাই। আমি এই 2টা মাছ 6,000 টাকা দিয়ে কিনছি, 3,000 টাকা পিস, 2 কেজি ওজন। এই 2টা মাছ এই দিনে থাকার কথা ছিল 3,500 থেকে 4,000 টাকা, এখন 6,000 টাকা। মাছ না থাকার কারণে এই দামের আকাল, প্রচুর দাম। আর জেলেরা তো অনেক টাকা ধার দেয় না, নদীতে গেলেই 5,000 টাকা তেল বাজার নিতে হয়। তারা এসে মাছ বেচে, কেউ বেচে 2,000 টাকার, কেউ পায় না 1 টাকারও।
এই নিয়ে জেলেরও অনেক দেনা, আর ব্যবসায়ীরা তো ধার দেনা করে বিভিন্ন জায়গাতে জেলে ধরে টাকা দিছে, তারাও অনেক শঙ্কার মধ্যে আছে। এভাবে যদি সিজন থাকে তাহলে তারাও অনেক বিপদে পড়বে। শুনছিলেন তোহা যে আসলে 6,000 টাকা দিয়ে মূলত এই দুটি ইলিশ কিনা হয়েছে। আসলে এই চিত্রটি পুরো ভোলা জেলার প্রায় শতাধিক ঘাটের একই অবস্থা। ইলিশের যেই ভরা মৌসুমে যে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন এখানকার ব্যবসায়ী এবং জেলেরা। তবে মৎস্য বিভাগ বলছেন যে নদীতে পানি বৃদ্ধি এবং বৃষ্টিপাত বাড়লে হয়তোবা ইলিশ নদীতে এবং সাগরে পড়বে, তখন হয়তোবা তার জেলেরা তাদের সেই কাঙ্ক্ষিত ইলিশ ধরে মাছ বিক্রি করে তাদের যে কাঙ্ক্ষিত ধার দেনাগুলো শোধ করতে পারবেন বলে মনে করছেন। তো সেই ইলিশের অপেক্ষায় কিন্তু আরও কয়েকদিন থাকতে হবে বলে জানিয়েছেন। তো ভোলার মাছঘাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। তো ধন্যবাদ আপনাকে। দর্শক, ভোলা থেকে মাছের বাজারের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তপু। সারা দেশে লোকসানের মুখে পেঁয়াজ চাষিরা। চলতি বছর ভালো ফলন হওয়ার পরও বাজার দরে ধস নামায় খরচও তুলতে পারছেন না তারা। এ নিয়ে আরো জানাতে পাবনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শামসুল আলম। শামসুল, আজকের পেঁয়াজের বাজার দর কেমন দেখছেন? সরবরাহ নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ দেখছেন কিনা? কি তথ্য আছে আপনার কাছে? দর্শকদের বিস্তারিত জানাবেন। তো আপনি যেমনটা বলছিলেন যে পাবনার পেঁয়াজ চাষিরা উৎপাদন খরচ তুলতে পারছেন না, ঠিক তেমনটাই পাবনার এই এখন পেঁয়াজ কৃষকের ঘরে সংরক্ষণ করা থাকে। সেই সংরক্ষণের এই মুহূর্তে কিন্তু স্বাভাবিকভাবে অন্যান্য বছরের তুলনায় একটু দাম বৃদ্ধি পায়। তবে এবছর কিন্তু উল্টোটা, দাম বৃদ্ধি তো পাইনি, বরঞ্চ দাম কমছে। আমি এই মুহূর্তে রয়েছি পাবনার হাজিরহাট এলাকায়। এখানে ভোর থেকে সকাল পর্যন্তই বেচাকেনা শুরু হয় এবং এই মুহূর্তে বেচাকেনা শেষের পথে। কৃষকরা এবং ব্যবসায়ীরা তাদের পেঁয়াজ বিক্রির একেবারে শেষ প্রান্তে। এখন তারা বস্তা বন্দি করে বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আমরা আজকের বাজার দর সম্পর্কে একজন ব্যবসায়ীর কাছে জানতে চাই যে আজকের বাজার দর কেমন এবং বাজার দর সঙ্গে এই বাজার দরে কৃষক থেকে ব্যবসায়ী পর্যন্ত কেমন লাভবান হচ্ছে বা কেমন লোকসানের মধ্যে পড়ছেন যদি একটু বলুন। এখন বর্তমানে কৃষকেরা মরতেছে, ব্যবসায়ীরা মরতেছে। বাজার কমি, সর্বোচ্চ মাথার মাল 1100, নিম্ন বাজার আপনার 900-950। এই বাজার সারা বাংলাদেশে এবং কেমন বাজার দর চলমান বাজার বাংলাদেশ ঢাকাতেও যে বাজার কিনা, বাইরের জায়গাতেও সব একই বেচা কিনে হচ্ছে। 28 টাকা থেকে 25 টাকা কেজি। তো শুনছিলেন যে একজন ব্যবসায়ী বলছিলেন পাইকারি থেকে শুরু করে খুচরা বাজার পর্যন্ত আসলে সব জায়গায় পেঁয়াজের দাম খুবই কম, যার ফলে কৃষকরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, ব্যবসায়ীরাও কিন্তু তেমন লাভবান পারছেন না। তো হয় এই ছিল পাবনা থেকে পেঁয়াজের বাজার দর নিয়ে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। দর্শক, নওগাঁ, ভোলা এবং পাবনা থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন নিত্যপণ্যের বাজার দর সম্পর্কে সর্বশেষ। পরপর দুইটি শক্তিশালী ভূমিকম্পে লণ্ডভণ্ড ভেনেজুয়েলা। রিক্টার স্কেলে কম্পন দুটির মাত্রা ছিল যথাক্রমে 7.2 এবং 7.5। রাজধানী কারাকাস থেকে মাত্র 168 কিলোমিটার দূরে ছিল এই কম্পনের উৎস। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসছে কারাকাস সহ বিভিন্ন শহরের ক্ষয়ক্ষতি ও মানুষের আহাজারির চিত্র। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 235 জনে, আহত প্রায় 1,500-এর বেশি মানুষ। ধসে পড়া বহু ভবনের নিচে আটকা পড়ে আছে হাজারো মানুষ। দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। প্রবল ভূকম্পন, আতঙ্কিত মানুষ প্রাণ ভয়ে যখন এই কম্পাউন্ড থেকে বের হওয়ার চেষ্টা করছে, ঠিক তখনই ধসে পড়ে ছাদের একাংশ। ভয়ঙ্কর এই দৃশ্য ভেনেজুয়েলার সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরে। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় পরপর দুটি ভূমিকম্পে এভাবেই কেঁপে ওঠে দক্ষিণ আমেরিকার দেশটি। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ক্ষয়ক্ষতির দৃশ্য। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় বহু বাড়িঘর ধসে পড়েছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বহু মানুষ। আমার ঘরের সব দেয়াল ফেটে গেছে, কোনো মতে বের হয়েছি। চারদিকে এত ধুলা ও ধোঁয়ার মেঘ ছিল যে কোনো কিছুই দেখা যাচ্ছিল না। নিচে যখন নামলাম মনে হলো কোনো হরর সিনেমার দৃশ্য দেখছি। ধ্বংসস্তূপ টপকে এগোতে হয়েছে। আমাদের ভবন থেকে আমি শুধু একটি পরিবারকে বের হতে দেখেছি। মার্কিন ভূতাত্ত্বিক বিভাগ USGS এর তথ্য অনুযায়ী স্থানীয় সময় সন্ধ্যা 6টায় অনুভূত হয় প্রথম কম্পনটি, যার মাত্রা 7.1। এর ঠিক পরেই 7.5 মাত্রার আরও একটি শক্তিশালী কম্পনে কেঁপে ওঠে ভেনেজুয়েলা।
কম্পনগুলোর উৎপত্তিস্থল রাজধানী কারাকাস থেকে প্রায় 168 কিলোমিটার পশ্চিমে। প্রথম ভূমিকম্পটির গভীরতা ছিল 13 কিলোমিটার আর দ্বিতীয়টির গভীরতা 10 কিলোমিটার। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্যমতে খুব শক্তিশালীভাবে কম্পন অনুভূত হয়েছে ক্রুহিয়া, ইয়ারাকুই, কারাবাবো, আরাগুয়া, মিরান্ডা, কারাকাস এবং লাগুইরা অঙ্গরাজ্যে। কম্পন দুটির পর অন্তত 20টি আফটারশক অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক। বিদ্যুৎ, পানি ও গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে অনেক স্থানে। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল, কলেজ। এমন পরিস্থিতিতে দেশ জুড়ে জরুরি অবস্থা জারি রয়েছে। এটি একটি ট্র্যাজেডি। পরপর দুটি শক্তিশালী মাত্রার ভূমিকম্পের পর পরিস্থিতি মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণা করা হচ্ছে। হতাহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা ও শোক। এই দুঃসময় কাটিয়ে উঠতে আমি ঐক্যের আহ্বান জানাই। এই ভূমিকম্পকে 1967 সালের পর সবচেয়ে ভয়াবহ বলে অভিহিত করছে দেশটি। ভূমিকম্পে 1 লাখ পর্যন্ত প্রাণহানি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে ইউএসডিএ। কম্পন অনুভূত হয়েছে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, জাপান সহ আশপাশের আরও কয়েকটি দেশে। ভূমিকম্পের পর পুয়ের্তো রিকো এবং মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জের জন্য সুনামি সতর্কতা জারি করেছিল যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা। তবে কয়েক ঘন্টা পর তুলে নেওয়া হয় তা। ইফাতিরা, স্টার নিউজ। গাজা উপত্যকার 22 লাখ মানুষকে তাদের মাতৃভূমি থেকে বিতাড়িত করতে এবার নতুন ষড়যন্ত্রের পথে হাঁটছে। ইসরায়েলি দৈনিক হারেটস বলছে, সম্প্রতি ইসরায়েলের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা গাজা থেকে ফিলিস্তিনিদের তাড়িয়ে দেওয়ার সম্ভাবনা পর্যালোচনা করতে একটি বৈঠকে মিলিত হয়েছেন, যাতে ইসরায়েলের বিতর্কিত দুই সংস্থা শিন বেত ও মোসাদের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এবার আরও পরিষ্কার হলো ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনা। 2023 সালের অক্টোবরে হামাসের হামলাকে কেন্দ্র করে গাজায় যে যুদ্ধ শুরু করে ইসরায়েল, তার চূড়ান্ত পরিকল্পনা ছিল 22 লাখ জনগোষ্ঠীর এই ভূমিকে দখলে নেওয়া। এই কারণে গাজায় যত বেশি সংখ্যক গণহত্যার পথে হেঁটেছে ইসরায়েল। একই কারণে 25 সালের যুদ্ধবিরতি চুক্তির পরও এই উপত্যকায় হত্যাযজ্ঞ থামায়নি দখলদার বাহিনী। ইসরায়েলের সুদূরপ্রসারী পরিকল্পনাকে কিছুটা ভিন্ন মোড়কে বাস্তবায়ন করতে চেয়েছিলেন ট্রাম্পের আবাসন ব্যবসায়ী জামাতা জ্যারেড কুশনার এবং ইসরায়েলিপন্থী দূত উইটকফ। গাজার ধ্বংসস্তূপে তারা অবকাশ যাপন কেন্দ্র গাজা রিভিয়েরা নির্মাণ করতে চেয়েছেন। একই ষড়যন্ত্র বাস্তবায়নে গাজার 70% এলাকা দখলে নেয়ার ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। এবার গাজার 22 লাখ মানুষকে তাদের মাতৃভূমি থেকে তাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে ইসরায়েল। ইসরায়েলি দৈনিক হারেটস বলছে, সম্প্রতি দেশটির শীর্ষ কর্মকর্তারা ও গোয়েন্দা কর্মকর্তারা একটি বৈঠকে বসেন। বৈঠকে যোগ দেওয়া কর্মকর্তারা হারেটসকে বলেছেন, তড়িঘড়ি এমন বৈঠক তাদের জন্য বিস্ময়কর ছিল, কারণ অতীতেও বিষয়টি বারবার তোলা হয়েছে, কিন্তু কোনো অগ্রগতি হয়নি। তাহলে কেন এই বৈঠক? এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে এই নতুন আলোচনা যুক্তরাষ্ট্র ও ইরানের চুক্তির পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের দেয়া কোনো ক্ষতিপূরণ প্যাকেজের অংশ হতে পারে, কারণ পরিকল্পনাটির রাজনৈতিক বা আন্তর্জাতিক বাস্তবায়নযোগ্যতা নেই। আরবসহ পুরো বিশ্বেই এর ব্যাপক বিরোধিতা রয়েছে। জিউইশ পিপল পলিসি ইনস্টিটিউটের একটি জরিপ বলছে, লিকুদ পার্টির 70%-এরও বেশি ভোটার ফিলিস্তিনিদের তাদের মাতৃভূমি থেকে তাড়িয়ে দেওয়ার ধারণাকে সমর্থন করে। কেবল গাজা থেকেই নয়, অধিকৃত পশ্চিম তীরেও তারা এই ধারণার বাস্তবায়ন চায়। প্রশ্ন উঠেছে, ইরানের শোচনীয় পরাজয়কে ধামাচাপা দিয়ে আগামী নির্বাচনে দলের ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহু ও তার লিকুদ পার্টি কি তবে গাজা নিয়ে নতুন ষড়যন্ত্রের জাল বিস্তার করছে? ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।